স্যার আসছে। আচ্ছা, আমি আসলে বুঝলাম না। আমার ইয়াটা ছিল, কিন্তু কেন জানি এটা ডিসকানেক্টেড হয়ে গেল। সরি, আমার নেট স্পিড ছিল। এটা হচ্ছে জুমের কোনো একটা টেকনিক্যাল ডিফিকাল্টি, মানে টেকনিক্যাল প্রবলেম আসলে স্যার হচ্ছে। বাংলাদেশ, স্যার বাংলাদেশ। জুমের একটা এটা টেকনিক্যাল প্রবলেম ছিল আসলে এটা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আবার আমাদের লেকচারে ফেরত যাই। ঠিক আছে, ওকে ফাইন। সো আর একটু কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার প্রজেক্ট বিষয়ে স্যার একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন, শিওর। স্যার প্রজেক্টটা তো আমি কিছুটা করছি, মানে শেষের দিকেই পড়া, কিন্তু আমার তো সবকিছু ঢাকায়, আর বাসায় আমাদের নেটওয়ার্কের ইয়া নাই, আর ল্যাপটপ কম্পিউটার কিছু নেই আমার কাছে, সবই তো ঢাকায় আমার। আচ্ছা প্রজেক্টটা কিভাবে কি, ওকে। প্রজেক্টটা কি একবারে স্যার বাদ দেওয়া যায়? আচ্ছা, কথা বোঝা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার। স্যার আচ্ছা এবার ক্লিয়ার। আচ্ছা, তাহলে এবার জি একটু স্যার, আবার ক্লিয়ার। একটু এক্সপ্লেইন করি হোয়াট ইজ সোলার পিভি সিস্টেম। আমি সংক্ষেপে বলি তাহলে। আসলে সোলার পিভি সিস্টেম, পিভি বলতে ফটো ভোল্টাইক বলা হয়। ফটো ভোল্টাইক কথাটার অর্থ হচ্ছে এরকম যে আপনার এই সূর্যের আলো আপনার সোলার অ্যারের মধ্যে বা সোলার যে সেল বা সোলার প্যানেলের মধ্যে পড়বে। সেটা হচ্ছে সূর্যের আলোর থেকে যে ফোটনগুলো আছে, ফোটনের যে শক্তিটা আছে, সেই শক্তিটা সোলার সেলে থাকা সেমিকন্ডাক্টর গ্রহণ করবে। গ্রহণ করে ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে সে তারপরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পড়ে যায়, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের দরুন চালিত হয়, পরবর্তীতে কারেন্ট ফ্লো হয় এবং ভোল্টেজের উৎপন্ন হয়। তো এর জন্যই এটাকে বলা হচ্ছে যে মানে ফোটনের মাধ্যমে যে ভোল্টেজ এবং কারেন্টের সৃষ্টি হলো, এটাকেই বলতেছি ফটোভোল্টাইক এফেক্ট। এটাকে ফটোভোল্টাইক এফেক্ট বলে। এর জন্য বলা হচ্ছে সোলার ফটোভোল্টাইক সিস্টেম। ওইখান থেকে এসেছে পিভি কথাটার অর্থ এরকম। আচ্ছা, তো পিভি সোলার পিভি যেটা বলছি, পিভি সিস্টেম যেটাকে বলছি, এটা একটা রিনিউয়েবল এনার্জি সিস্টেম। ঠিক আছে, যেটা নাকি এখানে লিখেই দিয়েছি আমরা পিভি মডিউল ব্যবহার করব এবং সেটি হচ্ছে ব্যবহার করা হয় সানলাইটটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করার জন্য। ঠিক আছে, তারপরে সেই ইলেকট্রিসিটিটা ইচ্ছা করলে আপনি সরাসরি ইউজ করতে পারেন, অথবা স্টোর করতে পারেন। ঠিক আছে, অথবা আপনি গ্রিডে ইচ্ছা করলে ফিডব্যাক করতে পারেন। ঠিক আছে, অথবা ইচ্ছা করলে আপনি কম্বাইনও করতে পারেন, যে আপনি গ্রিডে ফিডও করবেন, আবার নিজেও হচ্ছে ইউজ করবেন বা স্টোর করবেন। ঠিক আছে, সো বেশ কিছু সিস্টেম আছে, এগুলো আমরা দেখবো পরবর্তীতে। সো সোলার পিভি সিস্টেম একটা হচ্ছে রিলায়েবল আর একটা ক্লিন সোর্স অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, এটা দিয়ে আমরা ইন্ডাস্ট্রিয়াল, রেসিডেন্স, এগ্রিকালচার, লাইভস্টক বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে এগুলো ইউজ করতে পারি। সো ফার্স্ট টাইপ যেটা আমি বলবো এখন, তিনটা টাইপের মধ্যে আমি ফার্স্ট টাইপ যে স্যার হ্যাঁ হ্যাঁ প্রশ্ন। স্যার সোলার প্যানেলের মধ্যে যখন স্যার একবার মানে প্রথম দফায় ফোটন পড়বে, তখন স্যার কিছু এনার্জি রিলিজ হলো স্যার, ওটা আমরা কারেন্ট হিসেবে আমরা সাপ্লাই করে দিলাম। স্যার এটা রিইউজ কিভাবে হবে? একটা সেলের মধ্যে একবার ফোটন পড়লো, আলো পড়লো, একবার ওটা থেকে ইলেকট্রন বের হইলো, তারপরে স্যার আবার কিভাবে ইলেকট্রন বের হবে? ও আচ্ছা আচ্ছা, আপনি বলতেছেন যে ইলেকট্রন গুলো তো বের হয়ে চলে গেল, তাহলে আবার কিভাবে আসতেছে, তাই তো? এরকম কিছু? স্যার মানে রিইউজ কিভাবে হচ্ছে, একই আচ্ছা, সেল বারবার একই সেল বারবার রিইউজ হচ্ছে কিভাবে? গুড, আচ্ছা ভালো, আমি এটা ক্লিয়ার করে দিই আপনাদের। চিন্তা করে দেখেন, পুরো সার্কিটটাই কিন্তু একটা ক্লোজ লুপ সার্কিট, তাই না? আমার কথা কি বোঝা যাচ্ছে? ক্লোজ লুপ বলতে স্যার? ক্লোজ লুপ মানে হচ্ছে আমরা জানি যে আপনার যদি সার্কিটে আপনার ক্লোজড লুপ না হয়, তাহলে কিন্তু কারেন্ট ফ্লো করে না, আচ্ছা স্যার, তাই না? আপনার ডিসি সার্কিট যদি করেন, তাহলে দেখবেন যে ডিসি সার্কিটে যে সার্কিট গুলো ছিল সবগুলো কিন্তু ক্লোজ লুপ ছিল, তাই না? ভোল্টেজ সোর্স, রেজিস্ট্যান্স, ফাইনালি একটা ক্লোজ লুপ তৈরি করা হয়েছিল যাতে কারেন্ট ফ্লো করতে পারে। ঠিক আছে, ক্লোজ লুপ ছাড়া কারেন্ট ফ্লো হয় না। তো একইভাবে আমাদের সোলার পিভি সিস্টেমটাও একটি ক্লোজ লুপ সিস্টেম, মানে ক্লোজ লুপ সার্কিট এটাও। ঠিক আছে, তো যেই ইলেকট্রনটা নাকি আপনার প্রবাহিত হয়ে বের হয়ে যাচ্ছে মানে পিভি পিভি প্যানেল থেকে, পিভি মডিউল থেকে, সেই ইলেকট্রনটার জায়গা নিচ্ছে ঠিকই অন্য আরেকটা ইলেকট্রন এসে, ওই একই রাস্তা দিয়ে যেটা বের হয়ে যাবে, অন্য রাস্তা দিয়ে ঠিকই আবার ঢুকবে ওই জায়গাটায়। আমার কথাটা কি বুঝা গেছে? এটা হচ্ছে চলতেই থাকবে, একটা প্রক্রিয়া, ক্লোজ লুপ। দেখেন, বুঝতে পারতেছেন নাকি? যেমন ব্যাটারির পজিটিভ থেকে আপনার হোল ফ্লো হয়ে নেগেটিভের দিকে দিয়ে আবার ঢুকে। ঠিক আছে, বুঝা যাচ্ছে? সো ব্যাটারি ডিসচার্জ হয়, এটাকে আবার রিচার্জ করা যায় কিভাবে? রিচার্জ করা যায় ওই যে নেগেটিভ থেকে হোল গুলাকে টেনে নিয়ে এসে জোর করে আবার যদি আমি পজিটিভে নিয়ে আসতে পারি, এরকম আর কি ব্যাপারটা। মানে আমি
ওইটা লুপের মধ্যেই আসলে ইলেকট্রন গুলো রয়ে গেছে। স্যার এটা পিএন জাংশনের মতো কাজ করে আর কি, হ্যাঁ হ্যাঁ, পিএন ওটা জাংশন। না উনি যেটা বলতেছে যে পিএন জাংশন, যেটা জাংশন থেকে যে ইলেকট্রন গুলো চলে যাচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে, ফ্রি ইলেকট্রন হচ্ছে, সেটা তো প্রবাহিত হয়ে গেল, সেটার মাধ্যমে কারেন্ট আর ভোল্টেজ তৈরি হলো, তো সেই ইলেকট্রনটা তো চলে গেল। তাহলে উনার কথা এই জায়গাটাই আমি বুঝতে পেরেছি, উনার প্রশ্নটা, যে এই ইলেকট্রন তো চলে গেল, তাহলে এই পিভি সিস্টেম আবার পরবর্তীতে এত ইলেকট্রনের যোগান দিচ্ছে কিভাবে? দিচ্ছে এই কারণেই, কারণ হচ্ছে যে আমি যেটা বললাম যে এটা আসলে একটা ক্লোজ লুপ সিস্টেম বা ক্লোজ লুপ সার্কিট। এই পিভি থেকে, যেই পিভি মডিউল থেকে যে ইলেকট্রন গুলো বের হয়ে চলে যাচ্ছে, ফিরতি পথে আবার সেই ইলেকট্রন গুলোই কিন্তু এই পিভিতে এসে ঢুকতেছে, এবং পরবর্তীতে সেই একই রকম প্রক্রিয়ায় আপনার এনার্জি ফোটন থেকে গ্রহণ করে মুক্ত হয়ে আবার হচ্ছে প্রবাহিত হচ্ছে। তো এটা কন্টিনিউয়াসলি হতেই থাকতেছে। বুঝা যাচ্ছে? আমার কথা কি বুঝে গেছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন একটু সামনে যাই। তো আমাদের ফার্স্ট টাইপটা আমরা একটু দেখি, রুফটপ গ্রিড কানেক্টেড সোলার পিভি সিস্টেম, রেসিডেন্সিয়াল অথবা নন রেসিডেন্সিয়াল হতে পারে এটা, উইদাউট পাওয়ার ব্যাকআপ। তার মানে কোনো পাওয়ার ব্যাকআপ থাকবে না। পাওয়ার ব্যাকআপ থাকবে না, এটার কথার অর্থ থেকেই আমরা বুঝতে পারতেছি আসলে যে আমার যখন সোলার পিভি সিস্টেমটা কোনো সাপোর্ট দিবে না, ঠিক আছে, সোলার পিভি সিস্টেমটা যখন কোনো সাপোর্ট দিবে না, তার মানে রাতের বেলা, এবং বিশেষ করে তখন এটা কিন্তু বলা হয়েছে গ্রিড কানেক্টেড। তার মানে আমি ন্যাশনাল যে গ্রিডটা আছে সেটার সাথে কানেক্টেড আমি। তার মানে ধরেন রাতের বেলায় যদি আমার এমন হয় যে আমার ন্যাশনাল গ্রিড থেকে কোনো ইলেকট্রিসিটি আসলো না, মানে লোডশেডিং যেটাকে বলি আমরা, লোডশেডিং হইলো, এবং রাতের বেলায় তো আমার সোলার সানশাইনও নাই, আলো নাই, সূর্যের আলো নাই, তাহলে আসলে আমার কোনো পাওয়ার ব্যাকআপ থাকবে না। তখন আমি কি করব? পুরা একদম অন্ধকার হয়ে যাবে। বুঝা যাচ্ছে? পুরো অন্ধকার হয়ে যাবে, মানে কোনো আমার পাওয়ার নাই, সো আমার যে লোড গুলো আছে একটাও চলবে না, লাইট ফ্যান কিছুই চলবে না। সো এটাই বলতেছে, তার মানে সহজ কথা এটাই বোঝা যাচ্ছে যে আমার যেহেতু পাওয়ার ব্যাকআপ নাই, তার মানে কি আমার আসলে ব্যাকআপটা আসে কোথা থেকে? ব্যাটারির থেকে। ব্যাটারিতে আসলে আমরা পাওয়ারটা বা ভোল্টেজটা স্টোর করে থাকি, আমরা এনার্জিটা স্টোর করে থাকি। সো এটা যদি দেখি আমরা সিস্টেমটা, যদি সিম্পলিফাইড স্ট্রাকচারটা দেখি, এটা দেখতে এরকম কিছু একটা। এটা দেখলে বোঝা যায় যে, দেখেন আমার বাঁদিকে যেটা আছে ছবিটার, যে এটি একটি সূর্য বোঝা যাচ্ছে। সূর্য থেকে আলোটা সোলার প্যানেলের মধ্যে একটা অ্যাঙ্গেলে, অবশ্যই একটা অ্যাঙ্গেলে পতিত হবে, এটা সবাই মনে রাখবেন, যে সোলার প্যানেলে কিন্তু একটা অ্যাঙ্গেল, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলে না পড়লে সেটা এফিশিয়েন্টলি আপনার লাইট এনার্জিটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারে না। একটা অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। সো সোলার সেল, সোলার সেল তাহলে কি করছে, যে সান থেকে বা সূর্য থেকে আলো একটা অ্যাঙ্গেলে পতিত হচ্ছে সোলার প্যানেলের উপরে, তারপরে সেটা পিভি এফেক্ট, ফটোভোল্টাইক এফেক্টের মাধ্যমে আপনার ফোটনটাকে ইলেকট্রিসিটিতে বা সূর্যের আলো, সানলাইটটাকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করবে, কনভার্ট করে তারপরে সেটা হচ্ছে ইনভার্টারে পাস করবে। কারণ সোলার সেল বা সোলার প্যানেল যেই এনার্জি বা ভোল্টেজটা তৈরি করে সেটা একটি ডিসি ভোল্টেজ। তো সেটা যখন তৈরি করলো, তারপর সেটা ইনভার্টারে পাস করে। ইনভার্টারে পাস করা এই ডিসি ভোল্টেজটা কেন ইনভার্টারে কেন আমি পাস করতেছি, আগে এটা বুঝতে হবে। কারণ আমার বাসা বাড়ির ম্যাক্সিমাম লোডই কিন্তু আমার এসি, এটা নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, আমি যদি গ্রিডের সাথে কানেক্টেড হতে চাই, মানে আমি গ্রিডে আমি যতটুকু দরকার আমি নিয়ে নিলাম, অতিরিক্ত যেই শক্তিটা আমি পাচ্ছি সোলার প্যানেল থেকে বা সূর্যের আলো থেকে, সেটা তো অপচয় হবে যদি আমি বাসায় ইউজ না করতে পারি, ঠিক আছে। সেটার আমি কি করতেছি, অতিরিক্তটা আমি কি করলাম, আমি গ্রিডে ফেরত দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি গ্রিডের কাছে বিক্রি করতেছি, এইভাবে চিন্তা করতে পারেন। আমি গ্রিডের কাছে অতিরিক্ত যেটা আমার বাড়তি, সেটা আমি গ্রিডের কাছে বেচে দিচ্ছি। আর আমি কিছু ব্যবহার করতেছি, আমার যতটুকু লাগতেছে আমি ব্যবহার করতেছি, বাসা বাড়ির সবকিছু ব্যবহার করতেছি, আর বাকি অতিরিক্তটা আমি গ্রিডের কাছে বিক্রি করে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে এই জিনিসটা। তাহলে ইনভার্টারটা লাগতেছে কেন, এটা আগে বোঝার চেষ্টা করি। ইনভার্টারের কাজই হচ্ছে আপনার ইনপুটের ডিসিটাকে আউটপুটে এসি তে কনভার্ট করা, ঠিক আছে। আমরা জানি আমাদের ন্যাশনাল গ্রিডের যেই সিস্টেম, সেখানে হচ্ছে আমরা এসি সিগন্যাল ইউজ করে থাকি, এসি সাপ্লাই ইউজ করে থাকি। তাহলে আমার যেই এই সোলার প্যানেল থেকে যে ডিসি আসতেছে, সেটাকে অবশ্যই এসি তে কনভার্ট করতে হবে। তার মানে ইনভার্টার দিয়ে আমি এসি করে নেট মিটারিং, এখানে যে মিটারিংটা টু ওয়ে মিটার বলা হয়, বা নেট মিটারিং এর মাধ্যমে গ্রিডে পাঠাচ্ছি। আর এটা অতিরিক্তটা, বাড়তি বা উদ্বৃত্তটা আমি পাঠাচ্ছি গ্রিডে। আর আমার যেটুকু দরকার সেটাও কিন্তু আমার এসি লোডই আলটিমেটলি। তো ইনভার্টারের মাধ্যমে ডিসিটাকে আমি এসি তে কনভার্ট করলাম, করে আমি আমার বাসা বাড়িতে ইউজ করতেছি। বোঝা গেছে?
এই জিনিসটা কি বুঝতে পারতেছি? আচ্ছা, একটু রেসপন্স করতে হবে। এটা কি বোঝা যাচ্ছে? স্যার ডিসি এনার্জিটাকে কি স্যার কোথাও স্টোর করা লাগে নাকি ডাইরেক্ট ইনভার্টারে লাগানো থাকে? না, এইখানে দেখেন, এই যে আমরা যেই টপোলজিটা পড়তেছি এটা কিন্তু উইদাউট পাওয়ার ব্যাকআপ। সো এখানে কোনো ব্যাটারি থাকবে না, আমি শুরুতেই বলে দিয়েছি। এখানে কোনো স্টোরেজ এলিমেন্ট থাকবে না, কোনো পাওয়ার ব্যাকআপ থাকবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো কোনো পাওয়ার ব্যাকআপ নাই, কোনো স্টোরেজ এলিমেন্ট নাই, তার মানে কোনো ব্যাটারি নাই। যেহেতু গ্রিড কানেক্টেড, আমি গ্রিডের সাথেও কানেক্টেড থাকবো, এই যে গ্রিডের সাথেও আমি কানেক্টেড, ঠিক আছে? সো এই ছিল আমাদের ফার্স্ট টপোলজিটা, যেটা নাকি রুফটপ সোলার পিভি, যেটা নাকি গ্রিড কানেক্টেড কিন্তু উইদাউট পাওয়ার ব্যাকআপ, ঠিক আছে? সো এই হচ্ছে আমার প্রথম টপোলজি। সো এটার সুবিধাটা কি কি আমি একটু বোঝার চেষ্টা করি। সো অ্যাডভান্টেজ অফ গ্রিড টাইড সোলার সিস্টেম, এটাকে গ্রিড টাইডও বলা হয়। গ্রিড টাইড মানে কি? টাই মানে কি? যুক্ত, গ্রিডের সাথে আমি আসলে যুক্ত। তাহলে অ্যাডভান্টেজেস অফ গ্রিড টাইড সোলার সিস্টেমস হচ্ছে দুটো জিনিস আমি দেখতে পারি, যে সেভ মোর মানি উইথ নেট মিটারিং। এটার কথাটা কি বোঝাচ্ছে দেখেন, আমি যেটা বললাম যে আপনার যদি এই নেট মিটারিংটা না থাকতো, এই মিটারটা আপনি যদি গ্রিডে যদি উদ্বৃত্তটা যেটা আপনার দরকার লাগছে না বাসা বাড়িতে, ঠিক আছে, আপনার যে বাসা বাড়ির চাহিদা সেটা মেটানোর পর উদ্বৃত্তটা বাড়তিটা আপনি ফেলে রাখতেন বা নষ্ট হয়ে যেত, কারণ আপনার এনার্জি স্টোর করার ওয়ে নাই, ব্যাকআপ নাই। সো সেটা নষ্ট হয়ে যেত, আপনার ব্যবহার হতো না। সো সেটা আপনি না করে আপনি কি করতেছেন, আপনি সেটা বাড়তিটা গ্রিডে দিয়ে দিচ্ছেন। গ্রিডে দেওয়ার ফলে আপনি একটা চুক্তি করতে হয় গ্রিডের সাথে, সেটাকে বলে নেট মিটারিং বা টু ওয়ে মিটার। এটা আপনার স্পেশাল একটা মিটার, এটা আপনাকে আলাদা করে আপনার বর্তমান যে মিটার গুলো আছে সেইটাকে চেঞ্জ করে এই নতুন মিটার টু ওয়ে মিটার ইউজ করতে হবে। এই টু ওয়ে মিটারের মাধ্যমে গ্রিডের সাথে আপনার একটা চুক্তি হয়ে যাবে যে আপনি উদ্বৃত্ত যতটুকু আপনি গ্রিডে দিচ্ছেন সেটা সেই টু ওয়ে মিটারে রেকর্ড হয়ে থাকবে, এবং পরবর্তীতে গ্রিড থেকে আপনি যে পরিমাণ শক্তিটা নিবেন, সবসময় তো আর সোলারে চলবে না। সো রাতে বেলায় সোলারে যেহেতু দেখতেই পাচ্ছেন কোনো ব্যাকআপ নেই, সোলার আপনাকে কিছুই দিবে না রাতে বেলায়। সো রাতে বেলার পাওয়ারটা আপনি পুরোপুরি গ্রিড থেকেই নিচ্ছেন। সো গ্রিড থেকে যখন পাওয়ার নিচ্ছেন, তার মানে আপনি একই সাথে গ্রিডেরও পাওয়ার নিচ্ছেন, সোলারেরও পাওয়ার নিচ্ছেন, দুইটা পাওয়ারই নিচ্ছেন আপনি। সো উদ্বৃত্ত যেই পরিমাণ আপনি গ্রিডের কাছে বিক্রি করেছিলেন, পরবর্তী আপনার যে বিলটা হবে, বিলে সেই উদ্বৃত্তটা কাটা চলে যাবে আপনার। ধরেন এরকম ব্যাপারটা, আপনি গ্রিডের কাছ থেকে 10 ইউনিট বিদ্যুৎ কিনেছেন বা 10 ইউনিট বিদ্যুৎ কনজিউম করেছেন গ্রিডের কাছ থেকে, কিন্তু গ্রিডের কাছে আপনি 2 ইউনিট বিদ্যুৎ ফেরত পাঠিয়েছেন বা বিক্রি করছেন। এই সোলার প্যানেল থেকে আপনি 2 ইউনিট বিদ্যুৎ বিক্রি করছেন বা ফেরত পাঠাইছেন, তাহলে আপনার যে বিলটা হবে 10 ইউনিট থেকে 2 ইউনিটটা বাদ চলে যাবে। তার মানে আপনাকে 8 ইউনিট বিদ্যুতের বিল দিতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? সো এই জিনিসটা, এই হিসাবটা করবে আপনার এই টু ওয়ে মিটার বা নেট মিটারিং। কথা বোঝা যাচ্ছে? এই জিনিসটা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। ওকে, ভেরি গুড। আর কথা বোঝা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু মাঝে মাঝে ফিডব্যাক দিবেন, ফিডব্যাক দিলে আমার সুবিধা হয় যে আমি বুঝতে পারি যে আসলে আপনারা কথাটা ঠিক মতো বুঝতে পারতেছেন নাকি। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপটা, যে আমি কিছু টাকা আসলে সেভ করতে পারতেছি, সেভ মোর মানি উইথ নেট মিটারিং, ঠিক আছে? নাম্বার 2, দ্য ইউটিলিটি গ্রিড ইজ আ ভার্চুয়াল ব্যাটারি। ইউটিলিটি গ্রিড ইজ আ ভার্চুয়াল ব্যাটারি, এটা এইভাবে আপনি আসলে দেখতে পারেন যে আপনার এই যে যেটা বললাম, আসলে এটা প্রথম কথাটারই আসলে ঘুরায় বলা আর কি, যে আপনি দিনের বেলায় যেই পরিমাণ বাড়তি শক্তি প্রডিউস করেছিলেন সেটা আবার গ্রিডের কাছে বিক্রি করে দিচ্ছেন, কারণ এটা আপনি ব্যবহার করতে পারতেছেন না। সো সেইটাই আপনি পরবর্তীতে কি হচ্ছে, মোটামুটি ভার্চুয়ালি ওর কাছে সেল করে দিলেন, মানে ভার্চুয়ালি ওর কাছে স্টোর করলেন, সেটাই পরবর্তীতে আপনি ব্যবহার করতেছেন রাতে বেলায় বা অন্যান্য সময়, তাই না? ওই যে যেটা বললাম, 10 ইউনিট খরচ করলেন, 2 ইউনিট ওকে ফেরত পাঠাইছিলেন, পর বিল হইলো 8 ইউনিটের, ওই 2 ইউনিটটা আপনার স্টোর হলো। ব্যাপারটা অনেকটা এরকম, বুঝা যাচ্ছে? সো এটাই আর কি ঘুরায় বলছে, ফার্স্ট এডটাকেই একটু ঘুরায় বলা, আর কিছু না। যে আপনি গ্রিডটাকে আসলে একটা ভার্চুয়াল ব্যাটারির মতো চিন্তা করতে পারেন, যে আপনি যেই শক্তি বাড়তিটা জমে মানে ছিল আপনার, সেটা আপনি গ্রিডের কাছে জমা রাখছিলেন, পরে আবার গ্রিড থেকে ব্যবহার করলেন, ঠিক আছে? এটা হলো আমার ফার্স্ট টাইপ। সো ওই ফার্স্ট টাইপের নামটা ছিল, আবার একটু স্মরণ করাই দেই, এটা ছিল রুফটপ গ্রিড কানেক্টেড। এটা গ্রিডের সাথে কানেক্ট থাকবে, পিভি সিস্টেম উইদাউট পাওয়ার ব্যাকআপ, তার মানে কোনো পাওয়ার ব্যাকআপ দিবে না, তার মানে এটা আপনার কোনো ব্যাটারি থাকতেছিল না। এটা খুব সিম্পল কানেকশনটা, দেখে নেন।
আচ্ছা, এবার পরের টপিকে যেটা আমি বলবো সেটা হচ্ছে রুফটপ অফ গ্রিড সোলার পিভি সিস্টেম। এটা আসলে উইদাউট পাওয়ার ব্যাকআপ হবে না, এটা ভুল আছে এখানে, একটু আমি আবার একটু সবাই মনোযোগ দেন। সেকেন্ড যে টপিকটা সেখানে এই উইদাউট কথাটা হবে না, উইথ হবে, উইথ পাওয়ার ব্যাকআপ হবে। অফ গ্রিড সিস্টেম গুলাকে বলা হয় স্ট্যান্ড অ্যালোন। ঠিক আছে, স্ট্যান্ড অ্যালোন মানে এটা গ্রিডের সাপোর্ট ছাড়াই নিজে আলাদা আলাদা চলতে পারে। তাহলে রুফটপ অফ গ্রিড স্ট্যান্ড অ্যালোন সোলার পিভি সিস্টেম, এটা রেসিডেন্সিয়াল অথবা নন রেসিডেন্সিয়াল হতে পারে। উইথ, এটা কিন্তু উইদাউট হবে না, উইথ পাওয়ার ব্যাকআপ, পাওয়ার ব্যাকআপ থাকবে তার। দেখি এটা দেখতে কিরকম আমাদের পুরো সিস্টেমটা। খুব সিম্পল, আগের মতোই চিন্তা করতে পারবো আমরা। সো একটা আমরা দেখতে পারতেছি যে আমাদের বাঁ দিকে আপার লেফট কর্নারে টপ আপার লেফট কর্নারে যদি আপনি তাকান, যে সূর্য আছে, সূর্যের থেকে সোলার প্যানেলের মধ্যে আলো পড়তেছে। সোলার প্যানেল যথারীতি আপনার ভোল্টেজ এবং কারেন্ট সৃষ্টি করলো। এইটা একটা নতুন ইকুইপমেন্ট দেখতে পারতেছি, চার্জ কন্ট্রোলার। চার্জ কন্ট্রোলারের মাধ্যমে ব্যাটারিতে চার্জগুলো স্টোর করবে। তারপরে সেই ব্যাটারির চার্জগুলো ইনভার্টারের মাধ্যমে ইনভার্ট হয়ে, যেহেতু ব্যাটারিতে ডিসি স্টোর হয়, সেইটা ডিসিটাকে এসি করবে, এসি করে সেটা আমাদের বাসাবাড়ির লোডে পাঠাবে, ফেরত পাঠাবে। ঠিক আছে, এই ইনভার্টারটা। আর আপনার অন্যান্য সময় ব্যাকআপের জন্য সব সময় যে আপনার সূর্য থাকবে এমন না। যেমন হচ্ছে, এটা হতেই পারে যে আপনার ব্যাটারিতে যথেষ্ট পরিমাণ রাতে ব্যাকআপ দেওয়ার সাপোর্ট নাই, এটা হতে পারে। অথবা আপনার কোনো একদিন বা টানা কয়েকদিন ঝড় বৃষ্টির কারণে, মেঘলা আকাশের কারণে যথেষ্ট পরিমাণ আপনি এনার্জি স্টোর করতে পারেন নাই, যেটা দিয়ে আপনার বাসা বাড়ির যে লোড সেটাকে চালাইতে পারবেন। তখন কিন্তু আপনার এই সিস্টেমটা ফেল করবে, সোলার পিভি সিস্টেমটা ফেল করবে। সেটা যাতে ফেল না করে তার জন্য আমরা যে কাজটা করি, অপশনাল জেনারেটর একটা রেখে দেই। যে জেনারেটরে আমরা ডিজেল বা ফসিল ফুয়েল দিয়ে সেটাকে কি করি, আমার যখন পিভি সিস্টেমটা ফেল করবে তখন আমরা ওই জেনারেটরের মাধ্যমে আমার হাউসের যে লোডগুলো সেটাকে রান করি। এটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। সো স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর, অবশ্যই প্রশ্ন করেন। স্যার আমাদের যখন এখানে বলতেছেন যে 5% লোড আমরা হচ্ছে কি পিভি দিয়ে চালাবো, এখন এটার মানে কি যে সিলেক্টিভ কিছু লোড আমরা সেটা সব সময় আমরা এই সোলার প্যানেল দিয়ে চালাবো, নাকি সোলার প্যানেলের যেটা আর হচ্ছে কি ন্যাশনাল গ্রিডের লাইনটা একসাথে প্যারালালি থাকবে? আচ্ছা, এখন যেটা বলা হচ্ছে, আসলে আমি আপনাকে বলি, আপনি যখন ওয়্যারিং ড্রাফটিং আমরা করে ফেলেছি শুরুর দিকে, ওয়্যারিং, বিল্ডিং এর ওয়্যারিং, আপনি যদি প্রজেক্ট করে থাকেন তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে ধারণাটা। সো ওয়্যারিং করার ক্ষেত্রে আপনার অনেক জায়গায় আপনি লাইট ফ্যান ব্যবহার করেছেন, এগুলাকে লাইট লোড বলা হয়। লাইট ফ্যান এগুলো হচ্ছে আমার লাইট লোড, ঠিক আছে। সো এখন আপনার টোটাল বিল্ডিং এর আমরা দেখেছিলাম, আমাদের আপনার আমার মনে আছে, আমি জানি না আপনার খেয়াল আছে নাকি, আমাদের একটা ফুল মানে ফুল একটা ফ্লোরের একটা ফুল ইউনিটের আমাদের মনে হয় 15 কিলোওয়াটের মতো পাওয়ার ছিল। আর 10 তলা একটা বিল্ডিং চিন্তা করলে 150 কিলোওয়াটের মতো পাওয়ার ছিল। ঠিক আছে, আমি জানি না আপনি ক্লাসে আপনার মনে আছে নাকি, একটা 10 তলা অ্যাপার্টমেন্ট আমরা চিন্তা করেছিলাম যে 150 কিলোওয়াটের মতো আমরা পাওয়ার পাচ্ছিলাম সেখান থেকে। টোটাল এটা হচ্ছে টোটাল পিক লোড বলা হয়। এই টোটাল পিক লোডের 5%, তাহলে ফুল বিল্ডিং এর 5%টা আপনাকে ইয়াদে চালাতে হবে। তাহলে 150 এর 5% যদি আপনি হিসাব করেন, তাহলে হিসাব করেন 150 এর 5%টা কত হচ্ছে। 150 কে যদি আপনি কত হয়, 150 এর 5% কত হয়ে যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, আমরা একটা রাফ একটা হিসাব করে ফেলি। 7.5। হ্যাঁ হ্যাঁ 7.5। হ্যাঁ 7.5, রাইট। তাইলে 7.5 কিলোওয়াট, মানে যদি আপনার টোটাল পিক লোডটা হয় ওই ফুল 10 তলা অ্যাপার্টমেন্টের যদি হয় 150 কিলোওয়াট, তাহলে আপনার 7.5 কিলোওয়াট হচ্ছে আপনার সোলার পিভি সিস্টেম, রুফটপ সোলার পিভি সিস্টেমের জন্য ডিজাইন করতে হবে। এটা হচ্ছে আপনার নতুন যে পলিসি, নতুন বাসাবাড়ির ক্ষেত্রে সেটা হচ্ছে নতুন পলিসি। এখন আমি বলি এইটা কিভাবে ম্যাচ করে। এখন আপনার প্রশ্ন এই জায়গাটাই ছিল, আমি যতদূর বুঝলাম আপনার প্রশ্নটা, যে এটা কিভাবে ম্যাচ করে। এটা ম্যাচ করে এইভাবে, বর্তমানে আমি যেটা দেখেছি প্র্যাকটিক্যালি যেটা করে থাকে বিভিন্ন বাসাবাড়িতে, দেখবেন যে আপনার যেই লবি আছে, লবি বলতে বোঝাচ্ছি যে দেখবেন সিঁড়ির লাইট গুলা দেখবেন সোলারে চলে। যেই বাসাগুলা নতুন হচ্ছে দেখবেন সিঁড়ির লাইট গুলার ব্যাকআপটা আসলে সোলার থেকে আসে। তারপরে দেখবেন প্রত্যেকটা ইউনিটে, অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা ইউনিটে দেখবেন যে আপনার
কিছু লাইট, কিছু ফিক্সড লাইট এবং কিছু ফিক্সড ফ্যান আপনার দেখবেন সোলারে চলে। ঠিক আছে, কিছু ফিক্সড লাইট এবং কিছু ফিক্সড ফ্যান আসলে সোলার পাওয়ার থেকে আসে, এবং আপনার গ্যারেজে যেই লাইট ফ্যান রয়েছে সেইগুলোও হচ্ছে লাগা সোলার থেকে আসে। ঠিক আছে, তারপর দারোয়ান যে আপনি যদি গার্ডের কথা বলেন, গার্ডের যেই রুম সেখানের ব্যাকআপটাও আসলে অনেক সময় সোলার থেকেই আসে। সো এরকম কিছু ফিক্সড লোড দিয়ে কোন রকমের 7.5 কিলোওয়াট আপনার বানাইতে হবে। তখন আমার কথাটা কি বুঝাইতে পারছি আমি? মানে স্যার ওগুলোর কানেকশন ডাইরেক্টলি সব সময় পার্মানেন্টলি হচ্ছে কি আমার সোলারের সাথে কানেক্টেড থাকবে, রাইট রাইট কোনো কানেক্টেড থাকবে না। রাইট 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 সো এটা হচ্ছে প্র্যাকটিক্যালি এখন এইগুলা করতেছে যে কিছু ফিক্সড লোড আপনার এই যে যেমন 150 কিলোওয়াটের কিছু ফিক্সড অ্যামাউন্ট, যেমন 7.5 আমি দেখতে পারতেছি 7.5 কিলোওয়াট আসতেছে 5%। এই 7.5 কিলোওয়াটের মধ্যে পড়ে এমন কিছু লাইট লোড সিলেক্ট করে ফেলা হয় বিল্ডিং ডিজাইন করার সময়, যেগুলোর সাপ্লাইটা আসলে পিভি সিস্টেম থেকে আসবে। এটা বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এইভাবে এইভাবে আসলে মেকআপ করা হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পরবর্তী ইয়াতে দেখি। সো এইটার এখানে যেই আমরা ইয়াটা দেখতে পারতেছি, যে সিস্টেমটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা আমি আপনাদের সুবিধার জন্য আরেকটু বাড়িয়ে দেই, বড় করে দেই, তাহলে হয়তো আপনাদের দেখতে আরো সুবিধা হবে। ঠিক আছে, এখন মনে হয় আরেকটু ক্লিয়ার হবে দেখতে। সো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, দেখেন সোলার প্যানেলের পর একটা জিনিস রয়েছে যেটাকে আমরা বলতেছি চার্জ কন্ট্রোলার। এটার কাজ কি এবং এটার উদ্দেশ্য কি? আপনার ব্যাটারি যেগুলো আছে, ব্যাটারিগুলা কিন্তু আপনার আজীবন ভালো থাকে না। এটা আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে যে আপনারা খেয়াল করে থাকবেন যে আপনাদের যে মোবাইলের ব্যাটারি সেটা তো রিচার্জেবল ব্যাটারি, আপনার ল্যাপটপের ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি, দেখবেন তারপরেও আফটার সাম ইয়ার্স 2 to 3 ইয়ার্স বা 4 ইয়ার্স 5 ইয়ার্স বড় জোর পরে দেখবেন ব্যাটারিটা ডিকে করে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ব্যাটারিটা নষ্ট হয়ে যায়। ওকে, সো এই ব্যাটারিগুলোর লাইফ টাইম কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট। সো সোলার প্যানেলের জন্য বা সোলার পিভি সিস্টেমের জন্য ব্যাটারি যে ইউজগুলো করা হয় ব্যাটারিগুলো, সেগুলো খুবই ভালো ব্যাটারি। সেই ব্যাটারিগুলো সাধারণত 10 বছর পর্যন্ত আপনাকে ভালো সার্ভিস দিবে, তারপরে 10 বছর পরে আপনাকে এটা চেঞ্জ করতে হবে। তার মানে ব্যাটারিগুলোর লাইফ সাইকেল হয় হচ্ছে 10 বছর ব্যাটারিগুলোর জেনারেলি। সো আপনি যদি এটাকে ওভারচার্জ করে ফেলেন, অনেক সময় ব্যাটারিগুলোকে ওভারচার্জ করার ফলে ব্যাটারি কিন্তু ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হয়ে গেলে এটা লাইফ সাইকেল কমে যায়। ঠিক আছে, একটু যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই, তারা জানি কথা বলতেছেন। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম যে আপনি যদি ব্যাটারিগুলোকে হেলদি রাখতে না পারেন, এটা হয়তো বা 10 বছর টিকবে না, আরো আগেই নষ্ট হয়ে যাবে। সো এই ব্যাটারিগুলোর হেলদি রাখার জন্যই আসলে এই চার্জ কন্ট্রোলারটা। এই চার্জ কন্ট্রোলারটা যে কাজটা করে ব্যাটারিগুলোকে ওভারচার্জ করা থেকে বিরত রাখে, কারণ ওভারচার্জ করলে ব্যাটারিগুলো ড্যামেজ হয়। ঠিক আছে, সো ব্যাটারিগুলো কিন্তু আমাদের এই সোলার পিভি সিস্টেমের সবচেয়ে এক্সপেন্সিভ জিনিসটাই কিন্তু আমার ব্যাটারি। আগেই বলে দিচ্ছি, সোলার পিভি সিস্টেমের সবচেয়ে এক্সপেন্সিভ জিনিসটাই কিন্তু আমার ব্যাটারি। ওকে, সো এই ছিল আমাদের সেকেন্ড টাইপ, যেটা স্ট্যান্ড অ্যালোন, যেটাকে বলতেছি অফ গ্রিড। তার মানে আপনি ধরেন গ্রামে গঞ্জে থাকেন, এমন হতে পারে এই সিস্টেমটা আপনি কোথায় এমপ্লয় করতে পারেন। আপনি গ্রামে গঞ্জে থাকেন যেখানে আপনার গ্রিডের বিদ্যুৎ এখনো পৌঁছায় নাই, যেখানে কোনো ইলেকট্রিসিটি নাই, সেই জায়গায় আপনি ইচ্ছা করলে এই জিনিসটা ইউজ করতে পারেন। আপনি একটা সোলার প্যানেল, চার্জ কন্ট্রোলার, ইনভার্টার, সাইনোসয়েডাল ইনভার্টার, ব্যাটারি ব্যাংক, আর একটা যদি জেনারেটর যদি কিনেন, যদি কিনতে চান কিনতে পারেন, এই জেনারেটর কিনে আপনি এই জিনিসটা বসাতে পারেন আপনার বাসার জন্য। এখানে কিন্তু আপাতত আমরা যে সিস্টেমটা দেখতেছি, এখানে এই জেনারেটরের কারণে এই সিস্টেমের দামটা অনেক বেড়ে যায়, ব্যয়বহুল হয়ে যায়, কারণ আমরা জানি যে একটা ডিজেল জেনারেটরের দাম অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা তো এই হলো আমাদের সেকেন্ড টাইপ স্ট্যান্ড অ্যালোন, যেটা অফ গ্রিড উইথ ব্যাটারি ব্যাকআপ, যেটা সেটা আমরা দেখলাম। আচ্ছা, এটার সুবিধাগুলো কি কি? অ্যাডভান্টেজেস অফ অফ গ্রিড সোলার সিস্টেম: নো অ্যাক্সেস টু দ্য ইউটিলিটি গ্রিড। যে দেখেন আপনার কিন্তু গ্রিড আসে নাই, এমন জায়গায় যে আপনার গ্রিড আসে নাই, তারপরেও কিন্তু আপনি সুন্দর ইলেকট্রিসিটি পেয়ে যাচ্ছেন, এটা আপনার একটা সুবিধা। বিকাম এনার্জি সেলফ সাফিসিয়েন্ট, আপনার বিদ্যুতের জন্য অন্য কারোর উপরে নির্ভর করতে হচ্ছে না। তার মানে আসলে ঘুরে ফিরে এটি সেকেন্ড অ্যাডভান্টেজটা আসলে ফার্স্ট অ্যাডভান্টেজেরই প্যারাফ্রেজ করা, যেটাকে বলা যায়, তাই না? আপনি সেলফ সাফিসিয়েন্ট হচ্ছেন। আর এখানে আরেকটা জিনিস বলা বাহুল্য যে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এই ক্ষেত্রে আপনি যেহেতু ব্যাটারি ব্যাকআপ রয়েছে, ধরেন আপনি টানা 3 দিন মানে 3 দিন রোদ উঠলো, আপনার ভালো পরিমাণ এনার্জি স্টোর আছে ব্যাটারি ব্যাংকে, পরে একটা দিন সারাদিন আপনার বৃষ্টি হলো, আপনার কোনো নতুন এনার্জি আপনি স্টোর করতে পারলেন না,
কিন্তু তখন আপনি স্টিল ব্যাটারি থেকে আপনার ব্যাকআপটা আপনার হাউসের জন্য 1 দিন বা 2 দিন আপনি যেভাবে নিতে চান সেভাবে আপনার ব্যাকআপটা রেখে দিতে পারেন। সো এভাবেও আপনি আহ মানে ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন এনার্জি থেকে, মানে যেটাকে বলতেছি সেলফ সাফিসিয়েন্ট। এই যে স্টোর অ্যামাউন্ট, এই যে ডিউরিং ক্লাউডি টাইমস বিং কানেক্টেড টু দ্য গ্রিড ইজ অ্যাকচুয়ালি ওয়্যার দ্য সিকিউরিটি ইজ। ঠিক আছে, তার মানে যখন মেঘলার সময়, মেঘলা আকাশ বা বৃষ্টির সময় গ্রিডের সাথে কানেক্ট করা থাকলেই আমি আসলে নিরাপত্তা পাই। ঠিক আছে, কিন্তু যদি ব্যাটারি ব্যাকআপ থাকে, ব্যাটারি জেনারেটর থাকে, তাহলে কিন্তু আমার আসলে গ্রিডের কথা চিন্তা না করলেও হবে। ঠিক আছে, কারণ আমি গ্রিড দিয়েও চালু করতে পারবো। আমার যদি টানা 7-8 দিন ধরে বৃষ্টি হয়, আমার যদি জেনারেটর থাকে, তখন আমার যদি ব্যাটারি বসেও যায়, ফেল করে, পাওয়ার ফেলিয়ার ঘটে, তখন আমি ডিজেল জেনারেটর দিয়ে চালাতে পারবো। এর জন্য আমি বলতেছি এনার্জি সেলফ সাফিসিয়েন্ট। এবার আসি আমাদের থার্ড টাইপ এবং লাস্ট টাইপ, যেটা রুফটপ গ্রিড কানেক্টেড সোলার পিভি। তার মানে এটা গ্রিডের সাথে সম্পর্ক থাকতেছে উইথ পাওয়ার ব্যাকআপ। তার মানে এটাকে আমরা বলতেছি হাইব্রিড সোলার সিস্টেম। তার মানে এটা দুইটা জিনিস, আমার পাওয়ার ব্যাকআপও থাকবে সোলার সিস্টেমে, আবার একই সাথে কি থাকবে, আমার গ্রিডের সাথেও কানেকশন থাকবে। সো এটার যদি আমি টপোলজিটার দিকে তাকাই, ফিগারটার দিকে তাকাই, তাহলে দেখবো যে আমার সোলার যে সান, সূর্য থেকে আলো সোলার প্যানেলে পড়বে, সেখান থেকে চার্জ কন্ট্রোলারে যাবে, চার্জ কি করবে, ব্যাটারি এর মধ্যে চার্জ পাঠাবে এবং খেয়াল করবে যাতে ওভার চার্জ না হয়ে যায় ব্যাটারিগুলা। সেই ব্যাটারিতে ডিসি চার্জ স্টোর হবে, সেই ডিসি গুলা ইনভার্টার এসি তে কনভার্ট করবে, এসি তে কনভার্ট করে আগে হাউসের ডিমান্ড মিট করবে। হাউসের ডিমান্ড যদি মিট করা হয়ে যায়, উদ্বৃত্ত পরিমাণ চার্জ সে কি করবে, নেট মিটারিং বা 2 ওয়ে মিটারের মাধ্যমে ইউটিলিটি বা গ্রিড বা ন্যাশনাল গ্রিডের কাছে বিক্রি করবে বা ফেরত পাঠাবে। সো এটা একটা খুবই ভালো একটা সিস্টেম, এটাকে আমরা হাইব্রিড সিস্টেম বলে থাকি। এখানে দুইটা সিস্টেমেরই যে আগে যে দুইটা সিস্টেম দেখেছি, অফ গ্রিড এবং গ্রিড টাইড, দুইটারই বৈশিষ্ট্য বিদ্যমান, এর জন্য এটাকে আমরা হাইব্রিড বলতেছি। তো এখানে আমি ব্যাটারি ব্যাকআপও পাচ্ছি এট দ্য সেম টাইম, আবার হচ্ছে আচ্ছা আমার কি কথা বোঝা যাচ্ছে? কেটে কেটে আসছে মাঝে মধ্যে। এখন কথা বোঝা যাচ্ছে? স্যার কেটে কেটে আসতেছে। বোঝা যাচ্ছে না স্যার, স্যার লাস্ট 2-3 মিনিট কেটে কেটে আসতেছে। 2 মিনিট বোঝা যায় না স্যার। এই আগে তাহলে বলবেন না আপনারা, যে আমি বললাম না, যখনই আপনার দেখবেন যে কথা কেটে কেটে আসতেছে কন্টিনিউয়াসলি, সাথে সাথে আমাকে থামাই দিবেন। ঠিক আছে, বলবেন যে স্যার বোঝা যাচ্ছে না। এখন কি কথা বোঝা যাচ্ছে নাকি দেখেন? ঠিক আছে স্যার, ঠিক আছে ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে। তাহলে আমাদের আচ্ছা, তাহলে আমাদের থার্ড টাইপ যেটা রুফটপ গ্রিড কানেক্টেড সোলার পিভি সিস্টেম উইথ পাওয়ার ব্যাকআপ, এটাকে আমরা হাইব্রিড সোলার সিস্টেম বলতেছি। দেখেন এইটার মানেটা হচ্ছে আমার গ্রিডের সাথেও আমি কানেক্ট করে আছি, আবার আমার পাওয়ার ব্যাকআপও আছে, মানে ব্যাটারিও আছে। সো এইটার যদি আপনি ব্লক ডায়াগ্রামটা দেখেন, এটা দেখতে এরকম, সূর্য থেকে আলো সোলার প্যানেলে পড়বে, আলোক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে এবং চার্জ কন্ট্রোলারের মাধ্যমে সেটা ব্যাটারিতে ডিসি চার্জ স্টোর হবে। তাহলে ডিসি স্টোর হচ্ছে, সেই ডিসিটাকে ইনভার্টার এসিতে কনভার্ট করবে, এসিতে কনভার্ট করে আমার বাসা বাড়িতে পাঠাবে। আগে আমার বাসা বাড়ির ডিমান্ডটা আগে সে ফুলফিল করবে, চাহিদাটা সে মেটাবে, তারপরে বাড়তি বা উদ্বৃত্তটা সে নেট মিটারিং বা 2 ওয়ে মিটারের মাধ্যমে ইউটিলিটি গ্রিডের কাছে ফেরত পাঠাবে। বোঝা যাচ্ছে? এই কি বুঝতে পারছি? আচ্ছা জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এটা তাহলে আমরা দেখলাম যে আগে যে দুইটা সিস্টেম দেখেছি, দুইটারই বৈশিষ্ট্য বিদ্যমান, যে আমি ব্যাটারি ব্যাকআপও পাচ্ছি, আবার নেট মিটারিং করতে পারতেছি, গ্রিডের কাছে বিক্রিও করতে পারতেছি বাড়তি বা উদ্বৃত্তটা। সো এর জন্য এটাকে বলা হচ্ছে হাইব্রিড। সো এটার বৈশিষ্ট্য দেখলাম আমরা, এবং এটার সুবিধাগুলো এখন আমরা দেখার চেষ্টা করি। সো অ্যাডভান্টেজ গুলো কি দেখি। অ্যাডভান্টেজ অফ হাইব্রিড সোলার সিস্টেমস, লেস এক্সপেন্সিভ দেন অফ গ্রিড সোলার সিস্টেমস। আচ্ছা, এটা কেন বললো লেস এক্সপেন্সিভ দেন অফ গ্রিড সোলার সিস্টেম? একটু খেয়াল করব, অফ গ্রিড সোলার সিস্টেম বা স্ট্যান্ডঅ্যালোন যে সোলার সিস্টেমটা ছিল সেটাতে আমরা যাই। এটা কিন্তু আবার সেকেন্ড টাইপটা ছিল অফ গ্রিড বা স্ট্যান্ডঅ্যালোন সোলার সিস্টেম। এটা কেন এক্সপেন্সিভ বলা হচ্ছে? কারণ এখানে আপনার একটা অপশনাল জেনারেটর রয়েছে, এবং আমরা জানি একটা ডিজেল জেনারেটরের দাম কিন্তু কম না, ভালোই দাম। ঠিক আছে, সো এটার থেকে বরঞ্চ হাইব্রিড যে সোলার সিস্টেমটা রয়েছে সেটাতে আপনার কিন্তু অপশনাল কোনো
জেনারেটরের দরকার পড়ছে না, আপনি গ্রিডের সাথে নেট মিটারিং এর মাধ্যমে কানেক্ট হয়ে যাচ্ছেন। সো এখানে আপনার ইয়ার খরচটা বেঁচে যাচ্ছে, আপনার ব্যাকআপ জেনারেটরের খরচটা পুরোটাই বেঁচে যাচ্ছে। ঠিক আছে, সো এটা একটা বিশাল বড় সুবিধা। এবং আরেকটা বড় সুবিধা হচ্ছে, আমি দেখাই, এটা হচ্ছে আপনার অফ গ্রিড, যেটা সেকেন্ড টাইপ। স্ট্যান্ডএলোনে আপনার দেখেন রাতে বেলায় সারাক্ষণ, অথবা আপনার কিন্তু যখন সিস্টেমটা ডিজাইন করবেন আপনার মাথায় এটা রাখতে হবে, বৃষ্টির মৌসুমের কথা চিন্তা করতে হবে। বৃষ্টির মৌসুমের কথা চিন্তা করে আপনার মাথায় রাখতে হবে যে 2 দিন পর্যন্ত বা 3 দিন পর্যন্ত যাতে আমার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে, আমার লোড গুলাকে 2 দিন বা 3 দিন পর্যন্ত যাতে ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। সো যতদিন পর্যন্ত আপনি, এটাকে বলা হয় অটোনমি বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় অটোনমি। ঠিক আছে, ডেইজ অফ অটোনমি বলি আমরা, যে কতদিন পর্যন্ত সে ব্যাটারি থেকে ব্যাকআপ দেখবে। সো 3 days অটোনমি যদি হয়, যতদিন অটোনমি বাড়বে তত বেশি বড় ব্যাটারি, তত বেশি ক্যাপাসিটির ব্যাটারি আমার প্রয়োজন। এটা খুবই স্বাভাবিক, কারণ তত বেশি চার্জ আমার স্টোর ধরে রাখতে হবে ব্যাটারিতে, পরবর্তীতে যাতে সেগুলো আমি 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারি। সো ডেইজ অফ অটোনমি যত বেশি হবে, আমার ব্যাটারির সংখ্যা বা ব্যাটারির ক্যাপাসিটি বা সাইজ তত বেশি হবে। এটা খুবই নর্মাল কথা। এটা হচ্ছে অফ গ্রিডে। কিন্তু এখন আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আপনার যখন হাইব্রিড সোলার সিস্টেমের কথা আপনি বলতেছেন, আপনার কিন্তু লিটারালি এটার দরকার নাই। একে তো অপশনাল জেনারেটরের খরচটা কমে গেল, আবার ডেইজ অফ অটোনমি নিয়েও আপনার টেনশন করার দরকার নেই। আপনার কিন্তু হাইব্রিডের জন্য 2 বা 3 দিনের অটোনমি দরকার নেই, কারণ এটা খুবই হাইলি আনলাইকলি যে 2-3 দিন গ্রিড পুরা বিচ্ছিন্ন হয়ে যাবে, আনলেস না জানি কোনো বিপর্যয় যদি না আসে। ঠিক আছে, যেমন সুনামি টুনামি এরকম আমি বলতেছি, সেই ক্ষেত্রে আর কি। তো সেই ক্ষেত্রে ছাড়া এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আপনি আসলে কি করতে পারেন, যে এত ডেজ অফ অটোনমি এত বেশি 2 বা 3 দিন বা 4 দিন না রেখে আপনি সর্বোচ্চ 1 ডে অটোনমি রাখতে পারলেন। রাখলে কি হবে, আপনার ব্যাটারি সাইজটাও কমে আসবে অফ গ্রিডের তুলনায়। তাহলে আপনার ব্যাটারির সংখ্যাও কমে যাচ্ছে, সাইজ কমে যাচ্ছে, তার মানে ব্যাটারির দামও কমে যাচ্ছে একদিকে, অপশনাল জেনারেটরের দামও কমে যাচ্ছে। আলটিমেটলি এটা অফ গ্রিড বা স্ট্যান্ডএলোন যে সোলার পিভি সিস্টেম, সেটার থেকে এটার খরচটা বেশ কম, শুধু কম না বেশ কম। আবার ডিজেলের যদি আপনি ইউজ করতেন, চিন্তা করে দেখেন সেকেন্ড টাইপে, এখানে যে অপশনাল ডিজেল জেনারেটর ছিল, সেখানে সেটা চালানোর জন্য আপনার তেলের খরচ দিতে হতো, তেলের খরচও কিন্তু একটা আছে। সো সেটারও খরচটা আপনার বেঁচে যাচ্ছে। সো আলটিমেটলি এটা বেশ কম খরচ, লেস এক্সপেন্সিভ দেন অফ গ্রিড সোলার সিস্টেমস। তারপরে লাস্টেরটা, স্মার্ট সোলার হোল্ডস আ লট অফ প্রমিস। তো এটা আসলে যে জিনিসটা ইয়া করেছে, যে এটা মাধ্যমে আপনি যে জিনিসটা করতে পারেন আসলে এই স্মার্ট সোলার সিস্টেমের মাধ্যমে। স্মার্ট কেন কথাটা উল্লেখ করা হয়েছে এখানে আমি একটু আপনাদেরকে ব্যাখ্যা করি। এখনকার দেখবেন অনেকগুলা ভেহিকেলই আপনাদের হাইব্রিড, এবং অনেকগুলো আসলে ইলেকট্রিক্যালি চার্জ হচ্ছে। ঠিক আছে, আপনি বাইরের দেশের যদি বাইরের দেশের কথা চিন্তা করেন, আমি একটা কোম্পানির গাড়ির কথাই বলি, টয়োটা যদি আমি কথা বলি, টয়োটার একটি খুবই ফেমাস মডেল হচ্ছে টয়োটা, নামটা আমি আসলে হঠাৎ করে এইমাত্র ভুলে গেলাম, মোস্ট প্রবাবলি টয়োটা প্রিজম নাকি, আমি শিওর না। হাইব্রিড একটি কার, যেটা নাকি ইলেকট্রিক কার যেটাকে বলি। ঠিক আছে, তো সেই গাড়িগুলো বাইরে কিন্তু বেশ ব্যাপকভাবে চলে। এবং আপনার যদি এই হাইব্রিড সিস্টেম হয়, তাহলে কিন্তু আপনি আপনার বাসার যে সোলার যে ডিসি চার্জ, এটা কিন্তু ডিসি, আর আপনার কিন্তু ব্যাটারি ওই যে হাইব্রিড মানে আপনার যে ইলেকট্রিক কারগুলো সেগুলো কিন্তু ডিসি সিস্টেমই, মানে ডিসিতেই চার্জ হয়। সো আপনি কিন্তু সরাসরি তখন আপনার ইলেকট্রিক কারগুলা বা ইলেকট্রিক যে নতুন স্কুটি হতে পারে, ইলেকট্রিক স্কুটি হতে পারে, ইলেকট্রিক কার হতে পারে, কারণ ফিউচারই হবে দেখবেন যে বেশিরভাগই ফসিল ফুয়েল কমায় ফেলতেছে ইউসেজ। যেমন কার হয়ে গেছে ইলেকট্রিক কার, ইলেকট্রিক স্কুটি হয়ে গেছে, দেখবেন আরো অনেক জিনিসই ইলেকট্রিক হয়ে যাবে, সবকিছু ইলেকট্রিক হয়ে যাবে। তারপর আপনার মোবাইল ফোন বলেন, টিভি বলেন, সবই। তো আলটিমেটলি আপনার অনেক জিনিসই আসলে আপনি যেগুলো নাকি ডাইরেক্ট ডিসি তে আপনি চালাইতে পারবেন, দেখবেন যে ডাইরেক্ট আপনি সোলার থেকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো এর জন্য এটাকে বলা হচ্ছে যে স্মার্ট সোলার হোল্ডস আ লট অফ প্রমিস ফিউচারের জন্য। ঠিক আছে, এখানে কি উল্লেখ করা রয়েছে, এই যে যেমন your home and electric vehicle can be programmed to consume power during off peak hours
অর ফ্রম ইউর সোলার প্যানেলস, মানে সোলার প্যানেল থেকে সরাসরি আপনার ইলেকট্রিক ভেহিকল যেগুলো রয়েছে বা ইলেকট্রিক ডিভাইস গুলো রয়েছে সেগুলো যাতে অফ পিক আওয়ারে, যেটা মানে অফ পিক বলতে বোঝাচ্ছে যে বাসা বাড়িতে যে সময় আপনার লাগতেছে না সেই সময় যাতে চার্জটা গ্রহণ করতে পারে, এমন ভাবে আমরা প্রোগ্রাম করে দিতে পারবো। ঠিক আছে? So consequently, you can temporarily store whatever excess electricity your solar panels in batteries and put it on the utility grid when you are paid the most for every kilowatt hour. তার মানে বলতেছে যে আপনার বাড়তি যেই এনার্জিটা সেটা তো একে আপনি ব্যাটারিতে ধরে রাখতেই পারতেছেন, এবং নিজের সুবিধা মতো আমি একটা জিনিস আপনাদেরকে জানাই দেই যে সকাল বেলায় আপনি বিদ্যুৎ যদি বিক্রি করেন গ্রিডের কাছে সেটার দাম একরকম, রাতে বেলায় বিক্রি করলে কিন্তু দাম আর এক রকম। ঠিক আছে? সো এখানে কিন্তু পিক আর অফ পিকের ব্যাপার আছে, যে এক এক সময় এক এক রকম দাম। ঠিক আছে? সো আপনি ব্যাটারিতে স্টোর করে রাখলেন, আপনি নিজের সুবিধা মতো হচ্ছে আপনি গ্রিডের কাছে বিক্রি করলেন, বুঝা যাচ্ছে, দাম বেশি পাওয়ার জন্য। সো এটাই এখানে উল্লেখ করেছি যে when you are paid the most for every kilowatt hour. সো এবার আমরা তিনটা টপোলজি দেখলাম। তিনটা টপোলজির মধ্যে আমরা প্রথমে আমি একটু রিভিউ করি। আমরা দেখেছি গ্রিড টাইড উইদাউট ব্যাটারি ব্যাকআপ, পরেরটা দেখেছি স্ট্যান্ডঅলোন বা অফ গ্রিড বলি যেটা গ্রিডের সাথে কানেক্টেড না উইথ ব্যাটারি ব্যাকআপ, যেটা নাকি সবচেয়ে এক্সপেন্সিভ ছিল আমাদের, এবং লাস্টেরটা যেটা ছিল হাইব্রিড, যেটা নাকি গ্রিডের সাথে কানেক্টেড এবং একই সাথে ব্যাটারি ব্যাকআপ থাকবে কিন্তু যেখানে কোনো জেনারেটর থাকবে না। আচ্ছা, এইবার আমরা আসি কি কি ইকুইপমেন্ট দরকার, অন গ্রিড হোক বা অফ গ্রিড হোক বা হাইব্রিড সোলার সিস্টেম হোক, কি কি ইকুইপমেন্ট দরকার। সো জিটিআই দরকার বা মাইক্রো ইনভার্টার দরকার। জিটিআই বলতে বোঝাচ্ছে গ্রিড টাই ইনভার্টার। এটা একটা স্পেশাল টাইপের ইনভার্টার, এটা এমন ভাবে বানানো হয় যাতে এটা গ্রিডের সাথে কানেক্ট করা যেতে পারে। এটা কিন্তু স্পেশাল, আগেই বলতেছি, এটা নিয়ে আমি একটু বলবো পরবর্তীতে। আর মাইক্রো ইনভার্টার কি জিনিস? মাইক্রো ইনভার্টার আসলে ছোট ছোট ইনভার্টার, এটা হচ্ছে নামেই বলতেছে ছোট ছোট ইনভার্টার। এটা হচ্ছে স্পেশাল, মানে সোলার প্যানেলের পিছনেই সেট ফিক্স করা থাকে, আলাদা করে কিনতে হয় না। এটা বেশ কিছু স্পেশাল সোলার প্যানেল পাওয়া যায়, ওখানে ফিক্স করা থাকে ছোট ছোট সিস্টেমের জন্য। এইগুলা বেশ এফিশিয়েন্ট, ঠিক আছে, লো পাওয়ারের জন্য বেশ এফিশিয়েন্ট মাইক্রো ইনভার্টার যেগুলো। তারপরে পাওয়ার মিটার। পাওয়ার মিটার মানে আপনি স্পেশাল যে পাওয়ার মিটার, 2 ওয়ে মিটার যেটা, সেটা পিভি প্যানেল। অবশ্যই বুঝতেই পারতেছি আমার পিভি প্যানেল দরকার। সো প্যানেল মানে কি? মাল্টিপল প্যানেলস মেক আপ এন অ্যারে, অনেকগুলো প্যানেল মিলে আপনার অ্যারে তৈরি করতে হবে। ঠিক আছে? সো একটা প্যানেল দেওয়া হবে না, অনেকগুলা প্যানেল লাগবে, পাশাপাশি অনেকগুলো প্যানেল দিয়ে আপনি একটা অ্যারে তৈরি করবেন। রিকোয়ার্ড ইলেকট্রিক্যাল সেফটি গিয়ার। সেফটি গিয়ার বলতে বোঝাচ্ছে সুইচ, সুইচ বলতে বোঝাচ্ছে ডিসকানেক্ট যেগুলো আর কি, ডিসকানেক্টস। তারপর ব্রেকার দরকার, ফিউজেস দরকার। এগুলো আমরা জানি এটা কোনটা কিভাবে কাজ করে, যাতে ফেইলিয়ার বা হ্যাজার্ডাস সিচুয়েশন অ্যাভয়েড করা যায়। মনিটরিং সিস্টেম দরকার, যে এনার্জি প্রোডাকশনটা কি হচ্ছে সেটা যাতে আমরা মনিটর করতে পারি, ঠিক আছে, এফিশিয়েন্টলি হচ্ছে নাকি সেটা খেয়াল রাখার জন্য। সোলার চার্জ কন্ট্রোলার দরকার। সোলার চার্জ কন্ট্রোলার দরকার হচ্ছে আপনার ব্যাটারির যাতে লাইফ টাইমটা আমরা দীর্ঘায়িত করতে পারি সেটার জন্য। তারপর আমার ব্যাটারি ব্যাংক দরকার। ব্যাটারি ব্যাংক বলতে বোঝাচ্ছে একগুচ্ছ ব্যাটারি, কয়েকটা ব্যাটারি। তারপর ডিসি ডিসকানেক্ট হচ্ছে এটা এটা একটা অ্যাডিশনাল জিনিস, এটা বলে দিই যে এই এই উপরে যে সেফটি গিয়ার গুলো দরকার সেগুলো কিন্তু এসি ডিসি দুইটার জন্যই, কিন্তু ডিসির জন্য আলাদা কিছু ডিসকানেক্ট বা সুইচের দরকার পড়ে, যে ইন কেস আপনার যদি ডিসি কোনো ম্যাল ফাংশন করে বা হ্যাজার্ডাস সিচুয়েশন ঘটে সেটা অ্যাভয়েড করার জন্য আমরা ডিসি কিছু সুইচ রেখে থাকি। ঠিক আছে? সো অফ গ্রিড ইনভার্টার দরকার, এটা অফ গ্রিড ইনভার্টারটা দরকার অফ গ্রিডের জন্য। ঠিক আছে? তারপরে ব্যাকআপ জেনারেটর দরকার হচ্ছে, এটাও স্ট্যান্ডঅলোন বা অফ গ্রিডের জন্য দরকার। ব্যাটারি বেসড গ্রিড টাই ইনভার্টার। ব্যাটারি বেসড গ্রিড টাই ইনভার্টারটা আবার আমার দরকার হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেমের জন্য। সো এই ইকুইপমেন্ট হচ্ছে এই তিনটা টপোলজির সবগুলা মিলায় এই ইকুইপমেন্টের বাইরে আর কি যাবে না, এই ইকুইপমেন্ট গুলা মধ্যেই থাকবে। ঠিক আছে? এবার আমরা খুব সংক্ষেপে আমি ব্যাখ্যা করব যে কোনটা কি জিনিস। জিটিআই বা গ্রিড টাই ইনভার্টার কি জিনিস? গ্রিড টাই ইনভার্টার একটা স্পেশাল ইনভার্টার যেটা ইনপুট থাকবে হচ্ছে ডিসি, আউটপুটে দিবে এসি, এবং এটা যেহেতু গ্রিডের সাথে টাই করা হবে, আমরা জানি যারা আপনারা পাওয়ারে পড়তেছেন বা পাওয়ারে নাও পড়তেছেন, আমরা জানি গ্রিডের একটা ব্যাপার আছে, আপনি ইচ্ছা করলেই জেনারেটরকে গ্রিডের সাথে কানেক্ট করতে পারবেন না, ইচ্ছা করলে গ্রিডে পাওয়ার পাঠাতে পারবেন না। আপনার যে ভোল্টেজ লেভেল সেম হইতে হবে, আপনার ফ্রিকোয়েন্সি সেম হইতে হবে এবং ফেজ সেম হইতে হবে। সো এই জিটিআই এর একটা মূল কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার
যে ডিসিটা আছে ডিসিটাকে সে এসি তো কনভার্ট করবেই, তার সাথে আপনার সিঙ্ক্রোনাইজ করবে, ফেজ এবং ফ্রিকোয়েন্সিটা গ্রিডের সাথে সিঙ্ক্রোনাইজ করে ফেলবে। ঠিক আছে, এর জন্য এটাকে অনেক সময় সিঙ্ক্রোনাস ইনভার্টারসও বলা হয়, সিঙ্ক্রোনাস ইনভার্টারসও বলা হয় গ্রিডটাকে। ঠিক আছে, সো সিঙ্ক্রোনাইজ করার পরে সেটা গ্রিডে দিবে, এবং গ্রিডে পাঠানোর জন্য আমরা জানি নর্মাল ব্যাটারির যে নিয়মটা, যে আপনি একটা ব্যাটারি যদি চার্জ করতে চান, আপনার সোর্সের ভোল্টেজটা ব্যাটারি ভোল্টেজের থেকে একটু বেশি হতে হয়। যেমন আপনার ব্যাটারিটা যদি একটা 12 ভোল্টের ব্যাটারি হয়, আপনি কিন্তু 12 ভোল্ট যদি সোর্সের সাথে কানেক্ট করেন তাহলে কিন্তু চার্জ হবে না। আপনার ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটা সার্টেন ভোল্টেজ আছে, 13 বা 14 এরকম কিছু, 13.5 ভোল্ট, একটু বেশি, সোর্সটা একটু বেশি ভোল্টেজে রাখতে হয়। সো একইভাবে এই জিটিআই আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা সে ইউটিলিটি যে গ্রিডটা রয়েছে সেটার যে ভোল্টেজটা রয়েছে সেটার থেকে নিজের আউটপুট ভোল্টেজটাকে একটু বেশি রাখে, যাতে আমার যেই সিস্টেমটা রয়েছে সেই সিস্টেম থেকে গ্রিডের দিকে কারেন্টের ফ্লো ঘটতে পারে বা ইলেকট্রিসিটির ফ্লো হতে পারে। ঠিক আছে, এই হলো আপনার জিটিআই। মাইক্রো ইনভার্টার কি? মাইক্রো ইনভার্টার আসলে আপনার সোলার প্যানেলের পিছনেই বসানো থাকে। ঠিক আছে, এবং এটা অনেক ছোট হয়, এবং এগুলার দাম অবশ্যই কিছুটা বেশি। কিছু কিছু ক্ষেত্রে এই মাইক্রো ইনভার্টার গুলা ভালো এফিসিয়েন্সি দেয় বড় ইনভার্টারের থেকে। যেসব জায়গায় আসলে জায়গা একটা বড় প্রবলেম, এফিসিয়েন্সি একটা বড় ইস্যু, সেসব জায়গায় এই ধরনের মাইক্রো ইনভার্টার যুক্ত সোলার প্যানেল অ্যারে আমরা ইউজ করতে পারি। তারপরে রয়েছে পাওয়ার মিটার। পাওয়ার মিটার হচ্ছে যদি আপনি নতুন বাসা বানান, তাহলে আপনার পুরান বাসাতে যেরকম পাওয়ার মিটার ইউজ করে থাকি, সেটা এনার্জি মিটার ইউজ করে থাকি, সেটা হবে না। আপনি গ্রিডের সাথে চুক্তি করে টু ওয়ে মিটার বা নেট মিটারিং আপনার করতে হবে। এই যে নেট মিটারিং করতে হবে বা টু ওয়ে মিটারটা গ্রিডের সাথে চুক্তি করতে হবে। এটাকে বলতেছি নতুন পাওয়ার মিটার ফর পিভি সিস্টেম। সোলার চার্জ কন্ট্রোলার। সোলার চার্জ কন্ট্রোলার হচ্ছে যে এমন একটা ডিভাইস বা ইউনিট যেটার আসল কাজই হচ্ছে আপনার ব্যাটারির যে হেলথ সেটাকে ঠিক রাখা, ব্যাটারিটাকে হেলদি রাখা। এটা এইভাবে হেলদি রাখে যে এটা হচ্ছে ওভারচার্জ এই যে ব্যাটারিকে ওভারচার্জিং করা থেকে বিরত রাখে। সো প্রোটেক্ট করবে ব্যাটারিটাকে ওভারচার্জিং করা থেকে, যাতে ব্যাটারিটা লাইফ টাইমটা দীর্ঘায়িত হয়। ঠিক আছে, তারপরে ব্যাটারি ব্যাংক। ব্যাটারি ব্যাংক কি? ব্যাটারি ব্যাংক হচ্ছে আপনার, এখানে দেখেন একটা কথা বলছে, উইদাউট এ ব্যাটারি ব্যাংক ইট উইল বি লাইটস আউট বাই সানসেট। মানে যে সূর্যাস্তের পরপরই তোমার যদি ব্যাটারি নাই থাকে, একগুচ্ছ ব্যাটারি না থাকে, তাহলে তোমার কি হবে? ব্যাটারি নাই, জেনারেটরও নাই, তার মানে অবশ্যই তোমার কি বাসাবাড়িতে লাইট নাই সূর্যাস্তের পর। সো অবশ্যই একটা ব্যাটারি ব্যাংক এসেনশিয়াল। ব্যাটারি ব্যাংক বলতে বোঝাচ্ছে একগুচ্ছ ব্যাটারি, এক গ্রুপ অফ ব্যাটারি ওয়্যার টুগেদার বিভিন্ন কানেকশনে, এসি মানে বিভিন্ন, সরি এসি বলতেছি, বিভিন্ন কানেকশনে বলতে বোঝাচ্ছি প্যারালাল সিরিজ। ঠিক আছে, কথা কি বোঝা যাচ্ছে নাকি কেটে কেটে আসতেছে? রেসপন্স করতে হবে। ঠিক আছে স্যার, বুঝা যাচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে 23। দ্যাটস গুড। আচ্ছা, ওকে, মাঝে মাঝে সবাই একটু ইন্টারাক্ট করবেন। কেন আমি বলি, অনেক সময় যে ডিসকানেক্ট হয়ে যায়, কিন্তু ইন্টারাক্ট করলে তার ভয়েসটা মাথায় থেকে যায়, বুঝা যাচ্ছে? তো যখন আমি রোল কল করি, যে ইন্টারাক্ট করছিল তার কথাটা মাথায় থেকে যায়। ঠিক আছে, তখন আমি দেখা যায় যে ও মনেই আছে, তখন আমি ঠাস ঠাস করে তাদের হ্যাঁ ও মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে ওকে আমি দিয়ে দেই। এই ঘটনাটা মানে এই কাজটা আমরা করে থাকি সাধারণত। সো আপনারা এই জিনিসটা করবেন যে সবাই ইন্টারাক্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে। সো ডিসি ডিসকানেক্ট সুইচ, যেটা আমি বললাম, এসি এন্ড ডিসি সেফটি ডিসকানেক্টস আর রিকোয়ার্ড ফর অল সোলার সিস্টেমস। এসি এবং ডিসি দুইটার জন্যই। অফ গ্রিডের জন্য অ্যাডিশনাল ডিসি ডিসকানেক্টের দরকার হয়। অফ গ্রিড মানে স্ট্যান্ডালোন, সেখানে তো এসির কোনো জিনিস নেই, সব ডিসিতেই হচ্ছে। ঠিক আছে, যদি এটা করা হয় যে কোনো যদি হ্যাজার্ডাস সিচুয়েশন ক্রিয়েট হয় সেটার ক্ষেত্রে। দিস ইজ ইম্পর্টেন্ট ফর মেইনটেনেন্স। যদি আপনি হ্যাঁ মেইনটেনেন্স করার ক্ষেত্রে, আপনি তো সারাক্ষণই করবেন না, চালাবেন না, আবার মেইনটেনেন্সেরও ব্যাপার আছে। মেইনটেনেন্সের জন্য, বন্ধ করার জন্য তখন আপনার এটা দরকার পড়বে ডিসি ডিসকানেক্ট, বা ট্রাবল শুটিং এর জন্য বা প্রোটেকশনের জন্য ইলেকট্রিক্যাল ফায়ারের এগেইনস্টে। আচ্ছা,
তারপর হচ্ছে অফ গ্রিড ইনভার্টারস। সো অফ গ্রিড ইনভার্টারটা কি? অফ গ্রিড ইনভার্টার আসলে যেই কাজটা করবে এটা হচ্ছে গ্রিড টায়ার মতো স্পেশাল ইনভার্টার না। এটার দেখেন গ্রিডটায় আমার যেমন গ্রিডে পাঠানোর জন্য আমার ফ্রিকোয়েন্সি আর ফেজটাকে সিঙ্ক্রোনাইজ করতে হবে, ভোল্টেজ লেভেলটাকে একটু হায়ার রাখতে হবে, এইসব জিনিস কিন্তু আমার অফ গ্রিডের ক্ষেত্রে দরকারই নাই। সো মাচ মোর সিম্পলার হচ্ছে আমার গ্রিড অফ গ্রিড বা স্ট্যান্ডঅ্যালোন ইনভার্টার গুলা, ঠিক আছে। এবং এগুলা সাধারণত দেখা যায় আপনার যে আরভি তো আমাদের দেশে ব্যবহার হয় না, আপনার ইয়াতে ব্যবহার হয়, ওই বিদেশে দেখবেন বেশ কিছু সিনেমায় যদি আপনারা দেখেন, বিশেষ করে খুবই একটা কমন সিনেমা আপনারা দেখেছেন, সিনেমা না আপনারা একটা টিভি সিরিজ দেখেছেন খুব কমন, আমি জানি এখানে অনেকেই দেখছেন, ব্রেকিং ব্যাড দেখছেন। আচ্ছা, কথা বোঝা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা আচ্ছা, কথা বোঝা যাচ্ছে। সো আপনারা মনে হয় অনেকে এখানে ব্রেকিং ব্যাড টিভি সিরিজ যেটা ইংলিশ সেটা দেখেছেন, সেখানে দেখায় যে যে সেই টিভি সিরিজের যে ক্যারেক্টারটা, মেইন ক্যারেক্টার ওয়াল্টার হোয়াইট, সে কিন্তু আরভির মধ্যে তার যেই ড্রাগের ব্যবসা সেটা সে আরভির মধ্যে চালায়, তাই না? আরভি, সো ওইটাকে আরভি বলে, একটা গাড়ি, বড় গাড়ি, কিন্তু এটা বাসায় মোটামুটি বলা যায়, ট্রাভেলিং হোম আর কি, গাড়ির মধ্যে বাসা। সো আরভি গুলোতে আপনি সোলার অফ গ্রিড ইনভার্টার ব্যবহার করতে পারেন, এবং আপনার বোটের ক্ষেত্রেও এটা করতে পারেন ইচ্ছা করলে, যদি আপনি বোটে বসাইতে চান সোলার প্যানেল। কারণ আপনি সরাসরি আপনার এই বোট বা আরভির জিনিসগুলা সরাসরি কিন্তু ইয়াতে আপনি চিন্তা করে দেখেন, এই জায়গাগুলোতে কিছু কিছু ইকুইপমেন্ট, যেমন বোটে আপনার আমি জানি না আপনারা জানেন নাকি, ডিসি লাইট পাওয়া যায়, ডিসি ফ্যান পাওয়া যায়, আপনারা এগুলো জানেন? ডিসি লাইট বা ডিসি ফ্যান যে অ্যাভেলেবেল। আচ্ছা, জি তো স্যার। আরভি এবং সোলার বোটে যদি আপনি ডিসি ফ্যান বা ডিসি লাইট, এই ডিসি কনজিউম করে এমন লোড ইউজ করেন, তখন কিন্তু আসলে আপনার আর ইনভার্টারের খুব একটা প্রয়োজন নেই। সেইগুলা বাদে, ওই অ্যাপ্লায়েন্স গুলা বাদে যা আছে তার জন্য আপনার শুধুমাত্র এই অফ গ্রিড ইনভার্টার দরকার, যেগুলোতে আপনি ডিসি কে এসি তে কনভার্ট করে আপনার এসি অ্যাপ্লায়েন্স গুলা চালু করবে সে, ঠিক আছে। যেমন আপনার টিভি হচ্ছে ডিসি তে রান করার টিভিও আছে, আসলে প্র্যাকটিক্যালি টিভি কিন্তু ডিসি তেই রান করে, এখনকার যে নতুন যুগের টিভি আছে সব ডিসি তেই রান করে, আপনার ল্যাপটপ ডিসি তে রান করে, আপনার মোবাইল ফোন ডিসি তে রান করে, সবই কিন্তু ডিসি, ঠিক আছে। ওকে, সো ডিসি আপনার মোবাইল ফোন যে চার্জ হচ্ছে সেটা কিন্তু ডিসি, মানে এসিটাকে ডিসি তে কনভার্ট করে নিচ্ছে, ঠিক আছে। সো এটাই আর কি। সো এখানে অফ গ্রিড ইনভার্টার সেই সব ক্ষেত্রে ব্যবহার হবে, এটা মাচ মোর সিম্পলার দেন গ্রিড টাই ইনভার্টার বা জিটিআই। তারপর ব্যাকআপ জেনারেটর খুবই সিম্পল, আমার ডিজেল জেনারেটর লাগবে, বেশ দামি, এবং এটা যখন এটা কোন জায়গাগুলো আমার ব্যাকআপ দিবে, যে যখন আমার আমার পাওয়ার ব্যাকআপ ফেল করে গেছে ব্যাটারির থেকে, তখন আমার ব্যাকআপ জেনারেটরে আমি ডিজেলের মাধ্যমে বা পেট্রোলিয়ামের মাধ্যমে বা গ্যাসোলিনের মাধ্যমে, এই যে যেমন প্রোপেন, পেট্রোলিয়াম আর গ্যাসোলিনে চলে, এইগুলোর মাধ্যমে আমি জেনারেটর চালু করে আমি ব্যাকআপ নিতে পারবো, ঠিক আছে। সো এই হলো আমার ব্যাকআপ জেনারেটর। তারপর আসি ব্যাটারি বেসড গ্রিড টাই ইনভার্টার, যেটা বলতেছিলাম যে এটা একটা স্পেশাল টাইপ ইনভার্টার, ব্যাটারি বেসড গ্রিড টাই ইনভার্টার। এটা কি দেখি আমরা, তো এইটা আসলে ব্যাটারি বেসড যে গ্রিড টাই ইনভার্টার, সেটার আসলে কাজ যেটা, যে এই ইনভার্টার গুলো আসলে ব্যাটারিতে পাওয়ার পাঠায়ও, আবার ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে আসে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এটা কিন্তু বাই ডিরেকশনাল। এই যেখানে আমি কথাটা উল্লেখ করেছি, দিস ডিভাইসেস কম্বাইন আচ্ছা ক্যান ড্র ইলেকট্রিক পাওয়ার টু অ্যান্ড ফ্রম ব্যাটারি ব্যাংকস। তার মানে এই ইনভার্টার গুলো স্পেশাল, আপনার গ্রিড থেকে পাওয়ার নিয়ে এসে ব্যাটারিকে চার্জ করতে পারে, অথবা ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে গ্রিডে দিতে পারে বা আপনার লোডে দিতে পারে। সো দিস আর ব্যাটারি বেসড গ্রিড টাইপ ইনভার্টার, ঠিক আছে। সেখানে একটা কথা আছে, the bottom line is this: right now for vast majority of homeowners, tapping the utility grid for electricity and energy storage is significantly cheaper and more practical than using battery banks and or backup generators. এই কথাটা কি বুঝতে পারছি? কারণ আমাদের সরকার কিন্তু একটা ভালো অ্যামাউন্ট অফ টাকা ভর্তুকি দেয়, সো এর জন্য আমাদের এই এনার্জিটা কি চিপার। সো এটা যদি আমরা ইউজ করি তাহলে আমার জন্য ভালো। এর জন্য আমার যদি ব্যাটারি ব্যাংক সাইজটা আমি কম রাখি বা ব্যাকআপ জেনারেটর ইউজ না করি, বরঞ্চ আমি ইউটিলিটি ইউজ করি,
ওটা ব্যাটারি ব্যাংক তার জন্য ছোট করে ফেললাম আমি, সেটা আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, তারপরে আসি পরের পয়েন্টে, এমপিপিটি। এমপিপিটি আসলে একটা অ্যালগোরিদম, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং, এবং এটা একটা আসলে বিশেষ করে মাইক্রো কন্ট্রোলার জাতীয় একটা ডিভাইস। এটার কাজই হচ্ছে সে মনিটর করতে থাকে যে আমার সোলার পিভি মডিউলটা সর্বোচ্চ পাওয়ার জেনারেট করতেছে নাকি। এখানে কিছু ব্যাপার আছে। সোলার পিভি হচ্ছে আপনার ক্ষেত্র বিশেষে কখনো কখনো সর্বোচ্চ পাওয়ার জেনারেট করে, আবার কখনো কখনো করে না। ঠিক আছে, সো আপনার এই মাইক্রো কন্ট্রোলার ডিভাইস দিয়ে এই এমপিপিটি অ্যালগোরিদমের মাধ্যমে যে কাজটা করা হয়, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং করা হয়। এই ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং এর মাধ্যমে সে কি করে, ভোল্টেজ এবং কারেন্টটাকে অ্যাডজাস্ট করে সবসময় বর্তমানে সোলার পিভি প্যানেল থেকে সর্বোচ্চ যত পাওয়ার পাওয়া সম্ভব সেটাকে সে বের করে নিয়ে আসে। ঠিক আছে, সো এটা একটা অ্যালগোরিদম। ঠিক আছে, সো আবারও বলছি, এটা একটা অ্যালগোরিদম। ঠিক আছে, তারপরে সেটা সে ম্যাক্সিমাম পাওয়ারটা বের করে নিয়ে আসে, তারপরে সে সেটা ব্যাটারিতে পাস করে দিচ্ছে। এই হচ্ছে আমাদের এমপিপিটি। তো এমপিপিটি কখন সবচেয়ে বেশি এফেক্টিভ এটা এখানে উল্লেখ করা রয়েছে। কোল্ড ওয়েদার, ক্লাউডি or hazy days. Normally PV module works better at cold temperatures and MPPT is utilized to extract maximum power available from them. এটা কিন্তু একটা উল্লেখযোগ্য জিনিস। পিভি মডিউল গুলো কিন্তু ঠান্ডা থাকলে ভালো কাজ করে। ঠিক আছে, সূর্যের আলো পড়ে যত পিভি মডিউল গরম হবে তত কিন্তু এটার এফিসিয়েন্সি খারাপ হতে থাকে। ঠিক আছে, এটা এফিসিয়েন্সি খারাপ হয়, এটাকে ঠান্ডা রাখাটা ইম্পর্টেন্ট। সো যে গরম যে হয়ে যায় তখন কিন্তু এর আউটপুট পাওয়ারের ক্ষমতাও কমে আসে, এবং এটাকে যদি নর্মালি ছেড়ে দেই এর থেকে যতটুকু পাওয়ার পাওয়া সম্ভব সেটা না পেয়ে কম পাওয়ার পাওয়া যায়। তখন এমপিপিটি যে কাজটা করে, এমপিপিটি ট্র্যাকিং করে যে এর থেকে সর্বোচ্চ কত পাওয়ার পাওয়া সম্ভব, এবং ভোল্টেজ কারেন্ট অ্যাডজাস্টের মাধ্যমে সর্বোচ্চ পাওয়ারটা এক্সট্রাক্ট করে নিয়ে আসে। when battery is deeply discharged, তার মানে ব্যাটারি খুব বাজেভাবে ডিসচার্জ করা হয়েছে। যেমন আমরা মোবাইলে, আপনারা খেয়াল করবেন, এখন মোবাইলের কথা যদি আমি বলি, যে এখন দেখবেন আপনাদের মোবাইলে 30% নিচে ব্যাটারি গেলে একটা ওয়ার্নিং দিয়ে দেয় যে আপনাদের ব্যাটারি 30% নিচে চলে গেছে, আর 10% নিচে গেলে আবার একটা ফাইনাল লাস্ট ওয়ার্নিং দেয় যে 10% নিচে চলে গেছে। সো দ্যাট ইজ ডিপলি ডিসচার্জ, 10% নিচে ব্যাটারি চলে গেছে এরকম। ঠিক আছে, সো দিস ইজ হ্যাজার্ডাস ফর ইয়োর ব্যাটারি। আসলে যে আপনার 30%, যেই মাত্র আপনার 30% বাইরে নিচে চলে যাবে তখনই আপনার উচিত আসলে চার্জ করা। ঠিক আছে, সো ডিপলি ডিসচার্জ না করা। সো যখন ডিপলি ডিসচার্জ হয়ে যায় আপনার সোলার পিভির ব্যাটারি গুলা, MPPT can extract more current and charge the battery if the state of charge in the battery is lower. ঠিক আছে, তো বলতেছে MPPT কি করতেছে যে তখন আসলে ইয়ার থেকে, আপনার সোলার থেকে আরো বেশি পরিমাণ হচ্ছে আপনার যেই চার্জ আছে সেটা হচ্ছে আপনার এক্সট্রাক্ট করে নিয়ে এসে ব্যাটারিতে প্রোভাইড করতে পারে। ঠিক আছে, তারপরে থাকলো আমাদের ফটোভোল্টাইক মডিউল। এটা আমরা খুব ডিপলি পড়বো না, খালি একটু ধারণা নিব আমরা ফটোভোল্টাইক মডিউলটা কি জিনিস। সো এটা কিছু স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ডটা সম্বন্ধে আমরা জানবো। আমি ফটোভোল্টাইক মডিউল সম্বন্ধে অলরেডি আপনাদেরকে একটা ভালো পরিমাণ ধারণা দিয়ে দিয়েছি। সো পিভি মডিউল আসলে অনেকগুলো পিভি সেল নিয়ে তৈরি। পিভি সেল বলতে পিভি সোলার সেল নিয়ে তৈরি। ঠিক আছে, এই সোলার সেলগুলো আসলে প্যারালাল আর সিরিজে কানেক্ট করা থাকে। প্যারালালে কানেক্ট করলে আসলে উদ্দেশ্য থাকে হচ্ছে কারেন্টটা বাড়ানো, এবং সেলগুলা, সোলার সেলগুলা যদি সিরিজে কানেক্ট করা থাকে তাহলে আসলে উদ্দেশ্য হচ্ছে ভোল্টেজের পরিমাণ বাড়ানো। ঠিক আছে, সো স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে 36টা বা 36টা সোলার সেল দিয়ে একটা মডিউল তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, লার্জ পাওয়ার প্রোডাকশনের ক্ষেত্রে 36টা সোলার সেল দিয়ে। ঠিক আছে, তারপরে এই সোলার মডিউল, যেটা মডিউল পিভি মডিউলের কথা বলতেছি, সো এই মডিউলটা আপনার একটা আসলে টেম্পার্ড গ্লাসে, সামনের দিকে একটা টেম্পার্ড গ্লাস বসানো থাকে যাতে ক্ষয়ক্ষতি না হয়। ঠিক আছে, এবং পিছনের দিকে একটা ওয়াটারপ্রুফ, এটা পুরোটাই একটা ওয়াটারপ্রুফ করা থাকে, এবং পিছনের দিকে একটা শক্ত প্রোটেক্টিভ এলিমেন্ট লাগানো থাকে পিছনের দিকে। এই যে একটা প্রোটেক্টিভ এলিমেন্ট লাগানো থাকে পেছনের দিকে। ঠিক আছে, এবং পুরোপুরি এটা ওয়াটারপ্রুফ থাকে এবং ওয়েদার প্রুফিং করা হয়। তার মানে ওয়েদারের যে খুবই যে গরম, বৃষ্টি
ঠিক আছে, ধুলাবালি এইগুলা যাতে খুব বেশি এফেক্ট করতে না পারে এর জন্য এটাকে ওয়েদার প্রুফিং করা হয়। তার মানে বেশি যাতে ধুলাবালি না জন্মে এটা চেষ্টা করা হয়, তারপর ধুলাবালি জমে যায়, বেশি যাতে ধুলাবালি না জন্মে সেটার জন্য একটা সিস্টেম করা হয়। টপের যেই টেম্পারড গ্লাসটা ইউজ করা হয় এটা স্পেশাল। তারপরে হচ্ছে হিট যাতে কম যায় ভিতরে, সেই হিটটা আটকানোর জন্য উপরে গ্লাসটা সেরকম স্পেশাল। ঠিক আছে, তারপর শক্ত হয় যাতে ক্ষয়ক্ষতি না হয়। সো আলটিমেট সব ধরনের প্রোটেকশন। আর বৃষ্টির সময় যাতে পানি না ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, বর্তমানে 3টা আমার টেকনোলজি আছে সোলার পিভি মডিউলের। সো 3টা টেকনোলজি হচ্ছে, প্রথমটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টালাইন, পরেরটা হচ্ছে পলি ক্রিস্টালাইন অথবা মাল্টি ক্রিস্টালাইন, এবং লাস্টেরটা হচ্ছে অ্যামরফাস অর থিন ফিল্ম। জিনিসটা কি খুব সহজে আমি বলি, একটা পার্থক্য আপনাদেরকে ধরাই দেই। সিঙ্গেল ক্রিস্টালাইন হচ্ছে সবচেয়ে দামি এবং সবচেয়ে এফিশিয়েন্ট, 10 থেকে 12% এফিশিয়েন্ট সোলার সেলগুলা। পলি ক্রিস্টালাইন বা মাল্টি ক্রিস্টালাইন একটু দাম কম কিন্তু এফিসিয়েন্সিও একটু কম, 10 থেকে 11%। অ্যামরফাস বা থিন ফিল্ম হচ্ছে সবচেয়ে কম দাম এবং কি এটার এফিসিয়েন্সিও বেশ কম। ঠিক আছে, এটার এফিসিয়েন্সিও বেশ কম এবং এটা বেন্ডেবল, এটা ভাঁজ করা যায়। ঠিক আছে, এটা ভাঁজ করা যায় এরকম, বা গ্লাসে রং করাও যায়। এমন আছে যে গ্লাসে আপনি রং করে দিতে পারবেন অ্যামরফাস বা থিন ফিল্মটার, যেটা আপনি যে জানলার গ্লাস আছে ওইটাকে রং করে দিয়ে ওখান থেকে তার বের করে আপনি ওটাকে সোলার সেল হিসেবে ইউজ করতে পারবেন, এমনও আছে। ঠিক আছে, সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস এবং এটা নিয়ে গবেষণাও হচ্ছে, কিন্তু এটার এফিসিয়েন্সি খুব খারাপ। সো চিন্তা করে দেখেন, মজার ব্যাপার, এই থার্ড টাইপটা দিয়ে আপনি ইচ্ছা করলে, মজার একটা কথা বলি, যে আপনাদের যে বাসাবাড়ি, যেই সব বাসাবাড়িতে অনেক জানলা রয়েছে, সেই সব বাসাবাড়ির জানলাগুলা যদি নির্দিষ্ট পরিমাণ অ্যাঙ্গেলে থাকে, তো সেগুলোতে ওই অ্যামরফাস গুলো রং করে, পিভি গুলো রং করে কানেকশন বের করে সেই জানলাগুলোকে আপনি আসলে সোলার সেলে কনভার্ট করতে পারেন। একই সাথে আপনার মানে যেমন বাসাটা দৃষ্টিনন্দন হবে, একই সাথে এটা দেখতে কি হয়ে যাবে, আসলে আপনার ইলেকট্রিক্যালি সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাচ্ছেন। ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা, এবার আসি যে 3টে টাইপ বললাম, আমরা এফিসিয়েন্সির কথা বললাম, দামের কথা বললাম। সো সিঙ্গেল ক্রিস্টালাইন জিনিসটা কি, ছবিতে দেখলে ব্যাপারটা অনেকটা এরকম। সিঙ্গেল ক্রিস্টালাইন দেখে খুব একটা বোঝার উপায় নেই। সো সিঙ্গেল ক্রিস্টালাইন এরকম, আমি উদাহরণ দিচ্ছি, ধরেন একটা সিলিকনের একটা বাল্ক সিলিকন আছে, একটা সিলিকনের চাঙ্ক আছে, অনেক বড় একটা সিলিকনের চাঙ্ক আপনার কাছে আছে, বাল্ক সিলিকন আছে। ওই একটা টাইপ সিলিকন থেকে যদি আপনি পুরা আপনার সেলটা বানান তাহলে সেটাকে বলা হয় ক্রিস্টালাইন বা মোনো, যেই ক্রিস্টালাইন যেটা বলি আমরা সিঙ্গেল ক্রিস্টালাইন বা মোনো ক্রিস্টালাইন, যেটার এফিসিয়েন্সি সবচেয়ে বেশি এবং এক্সপেন্সিভও। ঠিক আছে, সেটা হচ্ছে ফার্স্ট টাইপ। সেকেন্ড টাইপ হচ্ছে আসলে একটা বাল্ক না, কয়েক ধরনের মানে ইয়া দিয়ে, আপনার কি বলে, ক্রিস্টাল দিয়ে, কয়েক ধরনের বাল্ক দিয়ে, কয়েক ধরনের বাল্ক সিলিকন দিয়ে আপনি এটা যদি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে পলি বা মাল্টি ক্রিস্টালাইন। ঠিক আছে, এটা আসলে বোঝানোটা ডিফিকাল্ট, পলি বা মাল্টি ক্রিস্টালাইন। যেমন আমি জাস্ট একটা সহজ উদাহরণ দিতে পারি আপনাদেরকে, কিন্তু জিনিসটা এক্স্যাক্টলি তাই না। ধরেন আপনারা একটু রেসপন্স করবেন যে আপনারা আপনাদের কি ছোটবেলায় আপনারা ইন্টারে বা এসএসসি তে ম্যাগনেটিজম নিয়ে পড়েছিলেন, সেখানে পোল পড়েছিলেন, এটা মনে আছে আপনাদের? পোল, জি স্যার, মনে আছে। জি পোল স্যার। পোল জি স্যার। অ্যালাইনমেন্টের একটা ব্যাপার ছিল, মনে পড়ে? পোল অ্যালাইনমেন্টের একটা ব্যাপার জি ছিল স্যার। যে পোল অ্যালাইনমেন্ট হলে জি স্যার। ম্যাগনেটিজম সবচেয়ে বেশি, এলোমেলো থাকলে জিরো, একদম এলোমেলো থাকলে জিরো, একটু মোটামুটি অ্যালাইনমেন্ট থাকলে একটু ম্যাগনেটিজম থাকবে, চৌম্বকত্ব থাকবে, এরকম ছিল না ব্যাপারটা? জি স্যার। জি স্যার। সো ওই ম্যাগনেটিজমের ওটা দিয়ে আমি যদি উদাহরণ দেই, ক্রিস্টালাইনের ব্যাপারটা হচ্ছে যে এটার যে পোলগুলা যদি চিন্তা করে থাকেন, যে পোলের মতো যদি চিন্তা করেন, এটার পোলগুলা সব একই দিকে অ্যালাইন করা। আর পলিক্রিস্টালাইন হচ্ছে এটার পোলগুলো বিভিন্ন দিকে অ্যালাইন করা। ঠিক আছে, সো এটার ম্যাগনেটিজম বলতেছি, এটার এফিসিয়েন্সিটা কম, এর জন্য দামটাও কম হয়। ঠিক আছে, কিন্তু ফার্স্ট এটা যেহেতু সব দিকে অ্যালাইন করা, এটা হচ্ছে লাগা দামটা বেশি, একটা বাল্ক ক্রিস্টাল থেকে বানানো হয়, দামটা বেশি হয়ে যায়। এবং লাস্টেরটা হচ্ছে লাগা আপনার হচ্ছে লাগা ফ্লেক্সিবল, এটা ফ্লেক্সিবল সিলিকন দিয়ে ইউজ করা, মানে ইয়া করা হয়। ঠিক আছে, এবং এটা ওয়্যারেবল যে ডিভাইস গুলো আছে, যেমন আপনাদের স্মার্ট ওয়াচ যদি হয়ে থাকে, যেটা যদি সোলার থেকে চার্জ নিয়ে থাকে তাহলে সেটা। সো ওয়্যারেবল ডিভাইস গুলাতে এই সোলার গুলা ইয়া হয়,
আচ্ছা, আমি একটা জেনারিক কোশ্চেন জিজ্ঞেস করি আপনাদেরকে, ঠিক আছে? দেখি আপনাদের বুদ্ধি বা ইয়া কিরকম, চিন্তা ভাবনা কিরকম। সেটা হচ্ছে যে আপনারা বলেন তো যে সোলার সেল বা সোলার সেল না, আসলে এই পিভি সিস্টেম, ফটোভোল্টাইক বা রিনিউয়েবল এনার্জি হিসেবে পিভি সিস্টেম, সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমের চিন্তাটা কেন আসলো মানুষের মাথায় ফার্স্ট? কেন আসলো, কি মনে হয়? ফটোসিনথেসিস দিয়ে হ্যাঁ হ্যাঁ। ফটোসিনথেসিস দিয়ে না না প্ল্যান্টসের না, আমি জানতে চাচ্ছি যে কোনো কিছু একটা সৃষ্টির আসল মানে ইয়াটা কি, মানে ইন্সপিরেশনটি কি? অভাব, তাই না? কোনো কিছুর একটা অভাব থেকে তো এই সোলার সিস্টেমটা আসলো, সেই অভাবটা স্যার কিসের? আমাদের হচ্ছে হলো মানে আমাদের যে প্রাকৃতিক যে মানে রিসোর্স গুলো আছে, মানে যেমন গ্যাস, তারপর হচ্ছে তেল, এগুলা হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে হয়তো তাদের মজুদ গুলা কমতে থাকবে। তো তখন দেখা যাবে যে আমাদের যে বিদ্যুতের যে ঘাটতিটা থাকবে, ওই ঘাটতিটা ফিল আপ করার জন্য আমাদের যেই মানে খুব কম খরচে বা খুব ইফিসিয়েন্টলি মানে যে জিনিসগুলো আমরা পাইতে পারি, যেমন সোলার, সূর্যের আলোটা ধর সবসময় আমরা পাবো, আচ্ছা আচ্ছা মোটামুটি পাবো, তো সেটাকে কাজে লাগিয়ে মানে ওই ঘাটতিটা ফিল আপ করা যায়, কারণ আচ্ছা আচ্ছা। আমাদের যে ইয়ার গুলা থাকবে ওগুলো আস্তে আস্তে কমতে থাকবে, তাদের মানে রিজার্ভ ওকে গুলা কমে যাবে তখন। ওকে ওকে, গুড, ভেরি গুড। সাইফুলের উত্তরটা কিছুটা, আমি পুরাপুরি বলবো না ঠিক, আংশিক ঠিক, ঠিক আছে, আংশিক ঠিক। আসল যেই অভাব থেকে এই জিনিসটা তৈরি হয়েছে সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করি। আসল অভাবটা হচ্ছে, দেখেন, আমাদের এই পৃথিবীর কথা চিন্তা করেন আপনি, পৃথিবী দিন দিন কি হচ্ছে, পলিউটেড হয়ে যাচ্ছে। আপনারা একটা মুভি দেখছেন, ওয়ালি, ওয়ালি নামে একটা মুভি ছিল, দেখছিলেন? ইয়েস স্যার, দেখছি। আচ্ছা, ভেরি গুড। ওয়ালি মুভিতে, ওয়ালি মুভিতে খেয়াল করবেন যে ওরা কিন্তু পৃথিবী অ্যাবান্ডন করে, মনে পড়ে যে পৃথিবীটা ওরা ত্যাগ করে চলে যায়, কারণ পৃথিবীটা দূষিত হয়ে যায়, অন্য পৃথিবী দিয়ে বা সিস্টেমে ওরা থাকে। এটা খেয়াল করেছেন? জি স্যার, অন্য একটা ইয়েতে চলে যায়। রাইট রাইট রাইট, অন্য সোলার সিস্টেমের অন্য একটা পৃথিবীতে বা অন্য একটা ইয়াতে থাকে ওরা, সিস্টেমের মধ্যে থাকে। সো এবং এখন অনেক সমসাময়িক অনেক সিনেমায় দেখবেন যে এরকম ধরনের ইয়া প্রজেক্ট করা হয়। যেমন হচ্ছে আরেকটা টিভি সিরিজ আপনারা যদি দেখে থাকেন, আমি জানি না এটা অনেক পপুলার না, আনপপুলার, যেমন হচ্ছে দি এক্সপ্যান্স নামে একটা টিভি সিরিজ আছে, সেটাতেও একই জিনিসটা দেখানো হয়েছে। তারপরে হচ্ছে আপনার খুবই কমন একটা পপুলার একটা সিনেমা, স্টার ওয়ার্স। আমি জানি না আপনারা দেখছেন নাকি, স্টার ওয়ার্স এর 9টা পর্ব বের হয়ে গেছে সিনেমাটার। কেউ কি দেখছেন স্টার ওয়ার্স? হ্যাঁ, কেউ দেখেন নাই স্টার ওয়ার্স? নাম শুনছি না স্যার, স্যার। বেশি আই ওভারেটেড হাই, আপনারা কি বলেন? দেখছি স্যার, অনেক ছোটবেলায় তো বেশি দেখছি, এখন নতুন গুলা দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, আপনারা তাহলে আমি এই একটা ইয়া বলি আপনাদেরকে, স্টার ওয়ার্স এর কথা থেকে আমি একটা কথা বলি আপনাদেরকে। আপনারা এটা জানেন যে আপনার যে এই যে আজকাল যে 3D মুভি দেখেন, আপনারা অ্যানিমেশন দেখেন, ঠিক আছে, এই 3D মুভি বা অ্যানিমেশন দেখার পিছনে কিন্তু সবচেয়ে বড় অবদান হচ্ছে লাগে আপনার এই স্টার ওয়ার্স মুভির। এটা জানেন আপনারা? হ্যাঁ, হ্যালো স্যার। কারণ স্টার ওয়ার্স হচ্ছে, দেখবেন স্টার ওয়ার্স এর যে প্রথম পর্বটা বাইরে হয়েছিল সেটা কিন্তু অনেক আগে, 1974 বা এরকম, বা 72 সালে, এরকম অনেক আগে। তখন তো 3D সিনেমার তো প্রশ্ন, তখন তো অ্যানিমেশনের প্রশ্নই ওঠে না তখন, তাই না? তো স্টার ওয়ার্স যখন যে আপনাদের ডাইরেক্টর ছিল, তো সে এটা ফিল করলো যে আমার এটা প্রজেকশনের জন্য এটা স্পেশাল টাইপের স্টুডিও দরকার। আমার এই সিনেমার যে স্ক্রিপ্ট সেটা আমি দেখাইতে হইলে, ইন্টার গ্যালাকটিক জিনিস দেখাইতে হইলে আমার স্পেশাল স্টুডিও দরকার, সেখানে অ্যানিমেশনের দরকার। তখন ওই একটা সিনেমার জন্য পুরা ওরা একটা 3D স্টুডিও ইয়া স্টুডিও বানায়, 3D স্টুডিও বানায় যেখানে অ্যানিমেশন নিয়ে কাজ হয়, ঠিক আছে? সেই 3D স্টুডিওটাই পরবর্তীকালে এখনকার যুগের সবচেয়ে মানে পরবর্তীকালে বিভিন্ন সময়ে আপনার কি বলে আহ ইয়া হয়েছে, এই এই 3D স্টুডিওর থেকেই আপনার পরবর্তীতে বিভিন্ন অ্যানিমেশন, বিভিন্ন সিনেমা বের হয়েছে, এই যেই স্টার ওয়ার্স নিজের সিনেমার জন্য যেটা তৈরি করছিল আর কি, বুঝা গেছে? সেটাই ব্যবহার করে পরবর্তীতে বিভিন্ন আপনার সিনেমা বা অ্যানিমেশন তৈরি হয়েছে। তো চিন্তা করেন, স্টার ওয়ার্স এর যে ডিরেক্টর, সে যদি সেই স্টুডিওটা, এই সিনেমার জন্য স্টুডিওটা না বানাইতো, তাহলে আপনারা হয়তোবা আজকে যেরকম অ্যানিমেশন দেখতেছেন, সেই অ্যানিমেশনটা হয়তোবা আজ থেকে আরো 10 বা 20 বছর পরে দেখতে পারতেন। বুঝা যাচ্ছে?
সো এই হচ্ছে আপনার স্টার ওয়ার্স এর একটা ছোট ইয়া, এবং এটা খুবই ভালো, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। স্টার ওয়ার্স খুব ইন্টারেস্টিং একটা ইয়া। এখানেও ইন্টারগ্যালাকটিক স্পেসিস এবং পৃথিবী বিভিন্ন ইয়াটিয়া নিয়ে দেখানো হয়েছে, ঠিক আছে। সো এইটা যেটা আমি বলতেছিলাম, এটার সবগুলোর পিছনে আসল যে জিনিসটা যেটা আমি বলতেছিলাম সোলারের পিছনে, যে আমাদের পৃথিবীর একটা ধারণা যে পৃথিবীটা ধীরে ধীরে কি হয়ে যাবে, পলিউটেড হয়ে যাবে। সো আমরা পৃথিবী ছেড়ে অন্য পৃথিবীর উদ্দেশ্যে রওনা হব, তাই না? সো পৃথিবী ছেড়ে অন্য পৃথিবীর উদ্দেশ্যে যদি আমাদের রওনা হতে চাই, তাহলে আমাদের গবেষণা করতে হবে। And গবেষণা করার জন্য আমাদের পৃথিবীর বাইরে কি করতে হবে, আমাদের স্যাটেলাইট বা রোবট পাঠাইতে হবে। এখন রোবট বা স্যাটেলাইট চলে হচ্ছে ইলেকট্রিসিটিতে, কিন্তু আমরা কিভাবে বাইরে মানে মানে পৃথিবীর বাইরে একটা স্যাটেলাইট বা রোবট পাঠাবো যেটা ইলেকট্রিসিটিতে চলবে দীর্ঘ সময় ধরে? সো এটা আসলে উত্তর পাওয়া যাচ্ছিল না। পরে এইটার জন্যই এই বাইরে ইন্টারগ্যালাকটিক গবেষণার জন্যই, সোলার সিস্টেমের গবেষণার জন্যই হচ্ছে সোলার প্যানেলের খুব ঘটা করে আবির্ভাব ঘটে, যে একমাত্র সোলার পাওয়ার ইউজ করার মাধ্যমেই শুধুমাত্র স্যাটেলাইট গুলাকে চার্জ আপ করা যাবে, এবং আমার যে রোবট গুলো আছে, যেমন মার্স রোভার বলেন, যে রোবট গুলো আছে সেই রোবট গুলা আপনার কি করতে পারবে, ফাংশনিং হতে পারবে সূর্যের আলো থেকে পাওয়ার নিয়ে, ঠিক আছে। তাতে বাইরের যে পৃথিবীগুলো আছে সেগুলো দিয়ে সেগুলো সম্বন্ধে আমরা রিসার্চ করতে পারবো, জানতে পারবো। বুঝা গেছে? এইটা ছিল আপনার প্রাইমারি হচ্ছে নিড। ওকে, আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, জি বোঝা স্যার। যাচ্ছে। ওকে, সো এটা ছিল আমার প্রাইমারি নিড। সো আমরা তিনটা টাইপের ইয়া দেখলাম, তিনটা টাইপের দেখার পরে আমরা চলে যাই ফটোভোল্টাইক অ্যারে। সো ফটোভোল্টাইক অ্যারেটা কি জিনিস আমি একটু যাই, দ্রুতই চলে যাই। ফটোভোল্টাইক অ্যারে হচ্ছে অনেকগুলো পিভি মডিউল, যদি আপনার পিভি মডিউল বা প্যানেল যদি আপনার সিরিজ প্যারালালে কানেক্ট করা হয়, তখন সেটাকে অনেকগুলা হয়ে যায় পাশাপাশি, তখন সেটাকে বলে পিভি অ্যারে বলা হয়, তখন সেটাকে পিভি অ্যারে বলা হয়, ঠিক আছে। সো বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড রয়েছে। সো 12 ভোল্ট মডিউল ইজ দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ফর ব্যাটারি চার্জিং, মানে ব্যাটারি চার্জ করার জন্য 12 ভোল্ট হচ্ছে লাগা স্ট্যান্ডার্ড। সো কিছু আমাদের স্ট্যান্ডার্ড রয়েছে, যদি আপনার সিস্টেমটা 2 কিলো ওয়াটের মধ্যে হয়, 2 কিলো ওয়াট আওয়ার্স এর মধ্যে হয়, তাহলে আপনার 12 ভোল্টের ব্যাটারি নিলেই যথেষ্ট। যদি 2 কিলোওয়াট থেকে 4 কিলো ওয়াটের মধ্যে হয়, তাহলে আমাদের 24 ভোল্ট নিতে হবে। যদি আপনার সিস্টেমটা বা পিভি সিস্টেমটা 4 কিলো ওয়াটের হয়, তাহলে আপনার 48 ভোল্ট নিতে হবে, ঠিক আছে। 4 কিলোওয়াট এবং তার বেশি হলে, ঠিক আছে, 4 কিলোওয়াট বা তার বেশি হলে 48 ভোল্ট নিতে হবে, ঠিক আছে। এই ছিল আপনার থিওরিটিক্যাল আইডিয়া। এখন আমরা একটা ক্যালকুলেশন দেখব কিভাবে একটা বিল্ডিং এর আপনার 5 তলা একটা ভবন, পিভি সিস্টেম ডিজাইন ফর আ নিউলি কনস্ট্রাক্টেড 5-স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য পিভি সিস্টেমটা আমরা ডিজাইন করতে পারি, প্র্যাকটিক্যাল পিভি সিস্টেম। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে নাকি আমাকে বলেন। স্যার একটু ব্রেক দেওয়া উচিত স্যার। স্যার ব্রেক দরকার স্যার। ব্রেক দরকার? আমি নিজেই বুঝতেছি, সিরিয়াসলি আমি নিজেই বুঝতেছি যে ব্রেকের দরকার আছে, ঠিক আছে, আমি নিজেই বুঝতেছি ব্রেকের দরকার আছে। সো এই ফার্স্টে আমি দেখি এই ইয়াটা, এখানে একটা জিনিস আমি আগেই উল্লেখ করে দিব, সেটা হচ্ছে এটা একটা আসলে 2000 স্কোয়ার ফিটের জন্য একটা ফ্লোরের কথা চিন্তা করতেছি। আগে একটা ফ্লোর নিব, আমি স্টেপটা বলে দিই। ফ্লোর নিব, সেই ফ্লোরটাকে পাওয়ারটা আমি দেখবো, লাইট লোড গুলো হিসাব করবো, লাইট লোড, এই যে লাইট লোডস অনলি, লাইট লোডটা হিসাব করবো, লোডটা হিসাব করে তারপর সেটাকে 5 দিয়ে গুণ করলেই কিন্তু আমার 5 তলা ভবন হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো সেই কাজটা আমি আগে করব। দেখেন এখানে রুম গুলো দিয়েছে, কিচেন, ডাইনিং, বিভিন্ন রুমের কথা এখানে উল্লেখ করা হয়েছে। কোথায় সিএফএল ল্যাম্প আছে, কয়টা আছে সব উল্লেখ করা হয়েছে, মোট কয়টা আছে উল্লেখ করা হয়েছে, ফ্লোরোসেন্ট লাইট কয়টা আছে উল্লেখ করা হয়েছে বিভিন্ন রুমে, মোট কয়টা আছে বলা হয়েছে, ফ্যান কয়টা আছে, টিভি কয়টা আছে, কোন রুমে সব উল্লেখ করা হয়েছে, মোট কয়টা আছে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, বিভিন্ন রুমে। এটা কিন্তু একটা ইউনিটের, একটা 2000 স্কোয়ার ফিটের জন্য এই পুরো ফুল ক্যালকুলেশনটা, ঠিক আছে। পরবর্তীতে কি করেছি, এই যে কোয়ান্টিটি গুলো আমরা বের করছি বিভিন্ন রুমে, সেইগুলোর যে ওয়াটেজ রেটিং, সেই ওয়াটেজ রেটিং গুলো বসানো হয়েছে এখানে, সেটা দিয়ে গুণ করা হয়েছে। এবং তার শুধু তাই না, আমার লাগবে ওয়াট আওয়ার, এনার্জি লাগবে, আমার লাগবে কি, এনার্জি লাগবে। এই ওয়াট আওয়ার পাওয়ার জন্য আমার কতক্ষণ কোনগুলা কত ঘন্টা চালু থাকে সেটা আমি একটা এস্টিমেটেড হিসাব নিছি।
যেমন যে আমাদের কম্প্যাক্ট এফএল ল্যাম্প যেগুলো আছে সেগুলো আমি বলতেছি যে 8 ঘন্টা, ফ্লুরোসেন্ট ল্যাম্প 8 ঘন্টা, ফ্যান 10 ঘন্টা চালু থাকবে, বা আপনি আরো বাড়ায় নিতে পারেন 12 ঘন্টা, টিভি 4 ঘন্টা। কিন্তু আমাদের বাস্তব জীবনে আমি নিজেই বুঝি টিভি আসলে 4 ঘন্টা না, উল্টা বরঞ্চ এটা আমি মনে হয় 10-12 ঘন্টা চালু থাকে। ঠিক আছে, টিভি কম্পিউটার এগুলা। যাই হোক, সো তারপর আমরা যে কাজটা করব, এই নাম্বার 19 ইন্টু ওয়াটেস 23 ইন্টু আওয়ার অফ অপারেশন 8 গুণ করলে আমরা এই ইউনিটগুলো পাবো 3496। এভাবে আমরা প্রত্যেকটার জন্য ওয়াট আওয়ার পেয়ে যাব। কি পাবো? ওয়াট আওয়ার বলতেছি এটাকে, ওয়াট আওয়ার পেয়ে যাব বা এনার্জি পেয়ে যাব। সেখান থেকে আমি টোটাল একটা 2000 স্কোয়ার ফিট ইউনিটের জন্য টোটাল এনার্জিটা পেয়ে যাব। তারপর সেটাকে আমি 5 দ্বারা মাল্টিপ্লাই করব। তাইলে যেটা পাবো সেটাকে বলা হয় টোটাল সিস্টেম লোডস। 5 দ্বারা মাল্টিপ্লাই করলে টোটাল সিস্টেম লোডস পাবো। ঠিক আছে, টোটালটা হয়েছে এটা। ঠিক আছে, দেখেন পরবর্তীতে যে কাজটা করা হয়েছে আমি আগে বলে দিচ্ছি, এখানে যে ক্যালকুলেশনটা আছে এই স্টেপগুলো অনেক হ্যাফাজার্ডলি উল্লেখ করা আছে এবং র্যান্ডম। এটা দেখে অনেক কষ্ট লাগতে পারে, কিন্তু পরবর্তীতে আমি একটা বেশ ইজি একটা ইয়া দিয়ে দিব। এটা আগে দেখি, তারপরে আমি ওই ইজিটা এক্সপ্লেন করব, খুব সহজ লাগবে আমার কাছে মনে হয়। ঠিক আছে, আপাতত আগে দেখে নিই। সো আমি 5 তলা ভবনের জন্য ওয়াট আওয়ারটাকে, একটা ফ্লোরের ওয়াট আওয়ারটাকে 5 দ্বারা গুণ করলাম, তাহলে 5টা ফ্লোর বা টোটাল বিল্ডিং এর ওয়াটার পেয়ে গেলাম। যেহেতু আমার একটা ইনভার্টার থাকবে, ইনভার্টারের একটা লস আছে, আমি এফিসিয়েন্সি ধরছি ইনভার্টারের 85%, তার মানে 0.85। তো এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলাম, 0.85 দিয়ে ভাগ করে আমি নতুন ওয়াট আওয়ার পেলাম। এই পর্যন্ত এখানে আমি একটু থামি। একই সাথে আমি একটা কাজ করব, আমার ইনভার্টারের সাইজের জন্য আমার টোটাল কত কিলোওয়াটের সিস্টেম সেটা জানতে হবে। এখন কিলোওয়াট জানতে হলে কিন্তু আমার কিন্তু আওয়ারের দরকার নেই। ঠিক আছে, কিলোওয়াট জানতে হলে কিন্তু আমার আওয়ার দরকার নেই, কারণ আওয়ার দ্বারা গুণ করা মাত্রই সেটা এনার্জি হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি পাওয়ার। পাওয়ার পেতে হলে 19 ইন্টু 23 গুণ করলেই আমার আসলে পাওয়ার হয়ে যাচ্ছে, প্লাস 8 ইন্টু 40, 6 ইন্টু 70, 4 ইন্টু 100, সবগুলো যোগ করে দিলেই আমি টোটাল পাওয়ার পাবো। এটা করলে দেখেন টোটাল পাওয়ার কনজাম্পশন পার ফ্লোর হচ্ছে এত। একটা ফ্লোরে 1577 ওয়াট লাইট লোড গুলো নিয়েছি। তাহলে টোটাল পাওয়ার কনজাম্পশন ফর এন্টার বিল্ডিং 5 দ্বারা গুণ হবে এর 7885 ওয়াট অথবা 8 কিলোওয়াট রাফলি আমি ধরে নিতে পারি। তার মানে আমার যে ইনভার্টারের সাইজটা হবে সেটা 8 কিলোওয়াট বা তার বেশি হইতে হবে। আমরা আসলে একটা সেফটি ফ্যাক্টর ধরবো, আমরা দেখবো পরবর্তীতে যে একটা 25% আমরা বেশি ধরে নেই। এখানে 8 কিলোওয়াট হচ্ছে আমার টোটাল পাওয়ার কনজাম্পশন ফর এন্টায়ার বিল্ডিং। তো সো ইনভার্টারের যে সাইজটা হবে সেটা আমরা 25% বাড়ায় ধরলে 8 কিলোওয়াটের 25% হচ্ছে 2 কিলোওয়াট, যোগ করে দিলে 10 কিলোওয়াট হয়ে যায়। তাহলে আমরা আসলে একটা 10 কিলোওয়াটের ইনভার্টার চিন্তা করব। ঠিক আছে, আচ্ছা এবার আসি স্টেপ 2 তে, ডিটারমাইন টোটাল অ্যাম্পিয়ার আওয়ার পার ডে। ঠিক আছে, এটা যদি দেখি, এই যে যেটা বললাম অ্যাম্পিয়ার আওয়ার বের করার ক্ষেত্রে যেটা হবে যে যদি আপনার যে সিস্টেমটা সেটা যদি 1.5 কিলোওয়াট আওয়ার্স এর হয়, সরি 1.5 না, এটা একটু ভুল আছে, 2 কিলোওয়াট আওয়ার্স এর নিচে হয় তাহলে 12 ভোল্টের হবে। সিস্টেমের নমিনাল ভোল্টেজ 12 ভোল্টের হবে। যদি 2 থেকে 4 কিলোওয়াটের মধ্যে হয় তাহলে 24 ভোল্ট হবে। যদি 4 কিলোওয়াটের বেশি হয় তাহলে সিস্টেমের নমিনাল ভোল্টেজ কত হবে? 48 ভোল্ট। স্যার এখন নমিনাল ভোল্টেজটা কি ছিল? আচ্ছা এটাই আমি বলতেছি, দেখেন নমিনাল ভোল্টেজ মানে সিস্টেমের ভোল্টেজটা, ব্যাটারির যে ভোল্টেজ আপনি নিবেন। ঠিক আছে, বা টোটাল সিস্টেমটা যেই ভোল্টেজে অপারেট করবে। ঠিক আছে, ওকে, মানে আপনি ব্যাটারিটাকে চার্জ করতেছেন 12 ভোল্টে, ওই ব্যাটারিটাতে আপনাকে আবার ফিডব্যাক করতেছে, তাই না? তো ব্যাটারিটাকে আপনি 12 ভোল্টে নেবেন নাকি 24 ভোল্টে নেবেন নাকি 48 ভোল্টে নেবেন, সেটাই হচ্ছে আপনার নমিনাল ভোল্টেজ। ঠিক আছে, এটা ডিসাইড করব কি সিস্টেমের প্রসেসিং পাওয়ার দেখে। এখন আপনি দেখেন আমি বের করে ফেলেছি আমার সিস্টেমের প্রসেসিং পাওয়ার কত পাওয়ার কনজাম্পশন 8 কিলোওয়াট। 8 কিলোওয়াট। তাহলে আপনার কি মনে হয় কত হওয়া উচিত? ব্যাটারির ভোল্টেজ বা নমিনাল ভোল্টেজ কত হওয়া উচিত? 48 ভোল্ট। 48। তাহলে আমরা যে কাজটা করব, আমরা আমাদের যে টোটাল সিস্টেম লোড রয়েছে সেটাকে ভাগ করে দিব নমিনাল ভোল্টেজ, এই যে সেটাকে ভাগ করে দিব নমিনাল ভোল্টেজ দিয়ে, পেয়ে যাব অ্যাম্পিয়ার আওয়ার্স পার ডে। ঠিক আছে, অ্যাম্পিয়ার আওয়ার্স পার ডে পেয়ে যাব। তারপরে স্টেপ 3 তে চলে আসবো, টোটাল অ্যাম্পিয়ার আওয়ার পার ডে উইথ ব্যাটারি সহ। তাহলে এখানে ব্যাটারির যে লসটা রয়েছে সেটা কনসিডার করতে হবে।
এখানে কিন্তু ব্যাটারি লসটা কনসিডার করিনি, এবার ব্যাটারি লসটা কনসিডার করব। সো টোটাল অ্যাম্পিয়ার্স পার ডে দেখি কি করছি আমরা। আমরা টোটাল অ্যাম্পিয়ার্স পার ডেটা নিয়েছি, সেটাকে মানে 25% বাড়ায় গুণ করে দিছি, 25% বাড়াইছি। আসলে 25% বাড়ানোর মানে হচ্ছে আসলে আপনার ব্যাটারিটা, আমি এটা আসলে অলরেডি ব্যাক ক্যালকুলেশন করে ফেলেছি, আমি দেখেছি ব্যাটারিটা যদি আপনার 80% এফিশিয়েন্ট হয়, ব্যাটারির এফিসিয়েন্সি কত বললাম, 80% এফিসিয়েন্সি, ব্যাটারির এফিসিয়েন্সি যদি 80% হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে দেখা যায় যে আপনার সেফটি ফ্যাক্টরটা 1.25 করে দিলেই হয়ে যায়। আমার কথা বোঝা যাচ্ছে নাকি বুঝি নাই? জি স্যার। কথা বুঝতে পারছি? জি স্যার। ওকে, গুড। তার মানে সহজ কথা হচ্ছে আসলে এই জিনিসটাকে যদি আপনি 80 দিয়ে 0.8 দিয়ে ভাগ করে দেন, দেখেন তো কত আসে। আমার মনে হয় এটা আমি করেছিলাম আসলে আগে একবার, মনে পড়ে যতদূর। আপনাদের দেখানোর জন্য ক্যালকুলেটরটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এটাকে যদি আপনি 0.8 দিয়ে ভাগ করেন, ওই যে দেখছেন 18 16 দেখা যাচ্ছে, এটাই আসছে কিন্তু। স্যার 0.8 দিয়ে ভাগ করতেছি কেন? না এটি বললাম, ওই যে ব্যাটারির এফিসিয়েন্সি আসলে 80%, এটাকে জাস্ট ঘুরায় লেখছে, বুঝছেন? এটাকে ঘুরায় লেখছে, ঘুরায় কি করছে 1452 কে গুণ করছে 25% বেশি দিয়ে। বুঝা যাচ্ছে? আর কথাটা বুঝা গেছে? আমরা আসলে ধরে নিচ্ছি, আমি আবার বলতেছি ধরে নিচ্ছি এই যে লস আছে না, লস, ব্যাটারির লসটা আসলে 80%, সরি 80% এফিসিয়েন্সি। 80% এফিসিয়েন্ট মানে হচ্ছে আপনি যদি যেই অ্যাম্পিয়ার আওয়ার্স পার ডে আছে সেটাকে 25% বাড়ায় দেন তাহলেই সেটা অ্যাকাউন্ট হয়ে যায়। অথবা আপনি এটা ঘুরায়ও লিখতে পারেন, 1.25 দিয়ে ভাগ না গুণ না করে জাস্ট 8 মানে 0.8 দিয়ে ভাগ করলেও হবে, মানে ব্যাটারির যে লস বা ব্যাটারির এফিসিয়েন্সি সেটা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, একই কথা। কথা বুঝে গেছে? স্যার আচ্ছা, স্টেপ 4 এ দেখি। তারপর আমরা স্টেপ 4 এ আসতেছি। সেটা কি করব, এইটা আমরা টোটাল পিভি কারেন্ট পাওয়ার জন্য ওয়াট পিক রেটিং, যেটা আর কি বলতেছি, ওয়াট পিক রেটিং পাওয়ার জন্য যে কাজটা করব, আমার যে অ্যাম্পিয়ার্স আওয়ার পার ডে সেটাকে আমি ভাগ করব আমার দিনের কয় ঘন্টা সূর্যের আলো থাকে। সো আমি ধরে নিচ্ছি 7 পিক সোলার আওয়ার্স থাকে, 7 পিক সোলার আওয়ার্স থাকে। এটা অবশ্য 7 পিক সোলার আওয়ার্স নির্ভর করে আপনার কান্ট্রি অফ অরিজিনের উপরে, আপনি কি এশিয়ান নাকি ইউরোপিয়ান নাকি সাউথ আমেরিকান, এগুলোর উপরেও কিন্তু নির্ভর করে। যেমন এশিয়ান যদি হন তাহলে একটা স্ট্যান্ডার্ড ফ্যাক্টর হচ্ছে 7, এবং আরো ব্যাপার আছে, সিজনের উপরেও নির্ভর করে, সিজন টু সিজন ভ্যারি করে। যেমন স্প্রিং, সামার, অটম সিজনে ফ্যাক্টর হচ্ছে 4 থেকে 5 হয়ে যায়, কিন্তু সামারে সেটা হয়ে যায় কত, 6 থেকে 7 ঘন্টা। ঠিক আছে, সো আমরা একটা রাফ একটা সোলার পিক আওয়ার ব্যবহার করেছি যেটা নাকি 7। ঠিক আছে, সো এটা বাংলাদেশের জন্য আমরা ধরে নিলাম, যেহেতু এশিয়ান কান্ট্রি বেশি পাবো আমরা, 7 দিয়ে ভাগ করে দিলাম। সো 260 অ্যাম্পস পেয়ে গেলাম আমার টোটাল ওয়াট পিক রেটিং নিডেড ফর পিভি মডিউলস, বা টোটাল পিভি কারেন্ট যেটাকে বলতেছি, এত অ্যাম্পিয়ার টোটাল পিভি কারেন্ট আমার 260 অ্যাম্পিয়ার দরকার। এবার আমি চুজ করব আমার পিভি প্যানেল। এই পিভি প্যানেলটা আসলে চুজ করা হয়েছে ইন্টারনেট থেকে সার্চ করে, আর কিছুই না। সো চুজ করে আমরা দেখছি যে একটা পিভি প্যানেল আছে, নাম হচ্ছে বিপি সোলার এক্স MSX 300 মডিউল। এটা আপনারা সার্চ করে দেখতে পারেন ইন্টারনেটে, আমি সাজেস্ট করব। এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানে উল্লেখ করা আছে, ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম কারেন্ট, ম্যাক্সিমাম ভোল্টেজ, নমিনাল আউটপুট ভোল্টেজ, ভিওসি আর আইএসসি। আইএসসি মানে শর্ট সার্কিট কারেন্ট, আর ভিওসি মানে ওপেন সার্কিট ভোল্টেজ, আর ম্যাক্সিমাম কারেন্ট মানে যে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার সে প্রোভাইড করতে পারে লোডেড অবস্থায়। আর শর্ট সার্কিট কারেন্ট কিন্তু আলাদা জিনিস, শর্ট সার্কিট কারেন্ট হচ্ছে লোডেড না, শর্ট করে দিলে সর্বোচ্চ কত কারেন্ট দিতে পারে। আর ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে লোডেড অবস্থায়, আর ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে আনলোডেড অবস্থায়। ঠিক আছে, এটা হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স। এটা প্র্যাকটিক্যাল সোলার সেল, সার্চ করলে পেয়ে যাবেন। 300 ওয়াটের একটা প্যানেল। আমি জাস্ট একটা ধারণা দিই আপনাদেরকে, এটার সাইজটা কত বড়। আপনারা ক্যান্টিনে, আপনাদের ইউআইউর যে ক্যান্টিন, ওইখানে যে ক্যান্টিনে যেই টেবিল গুলোতে বসে আপনারা যে খাওয়া দাওয়া করেন, সেই টেবিল গুলার সমান, সেই টেবিল গুলাতে কিঞ্চিত বড় হবে লম্বায়, সাইজটা চওড়ায় একই হবে কিন্তু লম্বায় কিঞ্চিত একটু অল্প বড় হবে এই 300 ওয়াটের প্যানেল গুলা। ঠিক আছে, সো আমরা এটা সিলেক্ট করলাম।
তারপর ডিটারমাইন নাম্বার অফ সোলার মডিউলস ইন প্যারালাল, প্যারালালে কয়টা লাগবে সেটা আমরা দেখব। সেটার জন্য কি করব, আমার যে টোটাল অ্যাম্পিয়ারটা রয়েছে পিভি অ্যাম্পিয়ার, সেটাকে ভাগ করব আমার ম্যাক্সিমাম কারেন্ট দিয়ে। আমি যে মডিউল ইয়াটা সিলেক্ট করব, এটা কিন্তু নির্ভর করবে আমার মডেলের উপরে। মডেল ভিন্ন হলে ম্যাক্সিমাম কারেন্ট ভিন্ন হয়ে যাবে, সো ভ্যালু ভিন্ন আসবে। সো আমি এইটা সিলেক্ট করেছি, এটার ম্যাক্সিমাম কারেন্ট এটা ছিল, সো এটা দিয়ে আমি ভাগ করলাম অ্যাম্পিয়ার দিয়ে। ভাগ করার পরে আরো একটা জিনিস করব, সেটাকে আমি গুণ করব। দেখেন এটাকে আমরা গুণ করতেছি আবার মডিউল ডি রেট ফ্যাক্টর দিয়ে। মডিউল ডি রেট ফ্যাক্টর মানে এটা বুঝাচ্ছে, আমি বুঝাই, মডিউল ডি রেট মানে বলতেছি আমরা এখানে যা লেখা দেখতেছি এটা হচ্ছে এর বৈশিষ্ট্য, আমরা এটা বিশ্বাস করতেছি না। আসলে আমরা বিশ্বাস না করে বললাম কি সোলার প্যানেলটার এফিসিয়েন্সি আসলে ডিরেক্ট মানে বলতে বুঝেছি সোলার প্যানেলের এফিসিয়েন্সি আসলে 90%, এর জন্য 9.90 দিয়ে গুণ করছি। এটা কি বোঝা গেছে? এটা কি বুঝতে পারছি? না স্যার, আরেকবার আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলি এখানে যে সোলার প্যানেলটা আমরা সিলেক্ট করেছি এটা তো এটার ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি যে সোলার প্যানেলটা আসলে এটা হচ্ছে 100% এফিসিয়েন্সির কথা এখানে উল্লেখ করছে, কিন্তু আমরা ধরে নিব যে না, যে এটার এফিসিয়েন্সি আসলে 90%। আমরা 90% এফিসিয়েন্সিটাকে ইনক্লুড করার জন্য এই যে মডিউল ডি রেট ফ্যাক্টর যেটা সেটা নিয়ে এসেছি। এই যে 0.90 মানে হচ্ছে 90% এফিসিয়েন্ট, এই মডিউলটা আসলে 90% এফিসিয়েন্ট, বুঝতে পারছি? জি স্যার। তার মানে এইখানে যে 8.35 অ্যাম্পিয়ার প্রডিউস করতেছে বলছে, এটা আসলে এটা না ধরে আমি ধরবো এটা 90% যেটা সেটা হবে, ঠিক আছে। সো এটা একবারে গুণ করে দিছি, দেখতেই পারতেছেন। সো তার ফলে আমরা আসলে রাফলি 35টা মডিউল পাবো। দেখবো যে আমরা একটা ভগ্নাংশ হয়েছে, যে এখানে আমরা একটা ইয়া পেয়েছি 34.59, আমরা নেক্সট বড় যে সংখ্যাটা সেটা নিব, সো 35 মডিউলস। তাহলে আমার প্যারালালি 35টা মডিউলের দরকার। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝা জি যাচ্ছে। স্যার। প্যারালালি 35টা মডিউল দরকার। এবার আসি সিরিজ মডিউলের কথা। সিরিজ মডিউল কিভাবে ক্যালকুলেট, এই সিরিজটা খুব সহজ, আমি বুঝাই আপনাদেরকে। দেখেন আমরা দেখে ফেললাম যে সিস্টেমের নমিনাল ভোল্টেজ আমরা চুজ করছি, কত ছিল জানি 48 সিস্টেমের নমিনাল ভোল্টেজ। ওই যে 8 কিলোওয়াট হলো, যেটা নাকি 4 কিলোওয়াটের বেশি, এর জন্য 48 ভোল্ট সিলেক্ট করলাম। এবং আমরা দেখতেছি যে আমাদের যেই সোলার প্যানেলটা আমরা সিলেক্ট করেছি এটা নমিনাল আউটপুট ভোল্টেজ কত, 24 ভোল্ট। আচ্ছা, এখন আমি যদি আপনারাই ভালো করে মাথা খাটায় বলেন, আপনার হচ্ছে আপনার কাছে আমি বললাম যে 12 ভোল্টের, এটা একটু চিন্তা করে বলেন আপনি, আপনার কাছে 12 ভোল্টের বললাম অনেকগুলো ব্যাটারি রয়েছে, ঠিক আছে। একটু ভালো করে মাথা খাটায় শুনেন, প্রশ্নটা শুনেন তাহলে বুঝতে পারবেন। 12 ভোল্টের কয়েকটা ব্যাটারি রয়েছে আপনার কাছে। এখন আপনার যে সিস্টেমটা সেটা হচ্ছে 48 ভোল্টের, ঠিক আছে, বা একটু বাড়িয়ে দেই 60 ভোল্টের, ধরেন 60 ভোল্টের। আমি এখন আপনার কাছে প্রশ্ন করলাম, আপনার কাছে 12 ভোল্টের অনেকগুলো ব্যাটারি রয়েছে, এখন আপনি 60 ভোল্টের যে সিস্টেম সেটা রান করার জন্য আপনার কানেকশনটা কিভাবে হবে এবং কয়টা ব্যাটারি কি কানেকশন দিবেন, সিরিজে কি কানেকশন দিবেন? 5টা ব্যাটারি। এটা হিসাবটা করলেন কিভাবে আপনি? 5 12 60। সিম্পলি আপনি যে কাজটা করেছেন, আসলে 60 হচ্ছে আপনার সিস্টেমের দরকার, আপনার আছে 12 ভোল্ট, তো আপনি 60 কে ডিভাইড করছেন 12 দিয়ে, আপনি পাইছেন 5, তাহলে সিরিজে 5টা কানেকশন দরকার, তাই তো? 12 ভোল্টের ব্যাটারি, এই ক্যালকুলেশনটাই তো করছেন নাকি? জি স্যার। হ্যাঁ, এখন দেখেন সেম জিনিসটা এখানেও। তো মডিউলটা সিরিজে কয়টা দরকার? আমার সিস্টেমের নমিনাল ভোল্টেজ 48 ভোল্ট, আমি দেখতেছি মডিউল যেটা মডিউল আছে সেটা নমিনাল ভোল্টেজ 24 ভোল্ট, তাহলে 24 দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাব আমার আসলে কয়টা মডিউল সিরিজে দরকার, 2টা মডিউল সিরিজে দরকার, ঠিক আছে। এখন একটা জিনিস বুঝাই, প্যারালাল মডিউল আসলে দরকার কি জন্য বলেন তো? প্যারালাল মডিউল দিয়ে আসলে আমি কারেন্ট ডিমান্ড মিট করি। প্যারালালি কানেকশন করে কি করতেছি, ভোল্টেজ সেম থাকে কিন্তু কারেন্টের রেটিং কিন্তু বেড়ে যায়, সো কারেন্ট ডিমান্ড মিট করে। আর সিরিজে আমি মডিউল কানেকশন দিয়ে কি মিট করতেছি, আসলে ভোল্টেজ ডিমান্ড মিট করতেছি। তাহলে কারেন্ট ডিমান্ড মিট করলাম আলাদা, ভোল্টেজ ডিমান্ড মিট করলাম,
এখন যদি আমি এই দুইটা নাম্বারকে গুণ করে দেই তাহলে কি হবে, আমার ওয়াট রেটিং মিট করা হয়ে যাবে নাকি? আমার কথা বুঝা গেছে? ভোল্টেজ রেটিং মিট করলাম, কারেন্ট রেটিং মিট করলাম, দুইটা নাম্বারকে যদি গুণ করি তাহলে আমি টোটাল নাম্বারটা পেয়ে যাব, যেটা নাকি 70টা মডিউল, যেটা নাকি আসলে টোটাল ওয়াটকে সাপোর্ট করবে বা টোটাল এনার্জিটাকে সাপোর্ট করবে। দেখেন এটা বুঝতে পারছেন নাকি? জি স্যার। স্যার এখানে 35টা কি ছিল? 35টা ছিল হচ্ছে প্যারালাল মডিউল। প্যারালালি কয়টা মডিউল দরকার? প্যারালাল মডিউল। এই প্যারালাল মডিউলের ক্যালকুলেশনটা কিন্তু বিশাল বড়, আগেই বললাম, ঠিক আছে? সো এইভাবে আমি 70টা মডিউল পেলাম। এখন এখানে অনেকের একটা কনফিউশন থাকে, এই কনফিউশনটা আমি দূর করে দেই একটু। এটা অনেকে বুঝে না, সো এখনো হয়তো আপনাদের মাথায় প্রশ্নটা আসতেছে না। সো আমি এটা একটু দেখাই আপনাদের এই কানেকশনটা কিভাবে হবে, 70টা মডিউলের কানেকশনটা কি হবে। দেখেন হবে অনেকটা এরকম, ধরেন এটা একটা সোলার প্যানেল, সেটা প্যারালালি কানেক্ট করা আছে আরেকটা সোলার প্যানেলের সাথে, এরকম ডট ডট অনেকগুলো সোলার প্যানেল রয়েছে। এরকম কয়টা সোলার প্যানেল রয়েছে? 35টা করে দুই লাইনে থাকবে না? 35টা সোলার প্যানেল রয়েছে, রাইট? 35টা সোলার প্যানেল রয়েছে। তাহলে এটা এক নম্বর, এটা হচ্ছে 35টা সোলার প্যানেল রয়েছে প্যারালালি 35টা। এখন আপনার বলা হয়েছে যে দুইটা সিরিজে আছে, এইটার হিসাবটা কিরকম? হিসাবটা আসলে এরকম, এই সেম কনফিগারেশন উপরে যেই আপনি কনফিগারেশনটা দেখতেছেন একদম হুবহু সেম কনফিগারেশনটাই নিচে থাকবে। তার মানে এখানে এটা 35 নম্বরটা, ঠিক আছে? এবং এই দুইটা আসলে নিজেদের মধ্যে কি কানেকশনে থাকবে? সিরিজে কানেকশন থাকবে, রাইট? এই দুইটা নিজেদের মধ্যে আসলে সিরিজে কানেকশন থাকবে। এর জন্য এটাই বলা হয়েছে যে আপনার দেখেন 35 আসলে, তাহলে সোলার প্যানেল কয়টা হচ্ছে? 35 যোগ 35 70টা, তাই না? সোলার প্যানেলের সংখ্যা কিন্তু 70টা। 35টা করে প্যারালালে রয়েছে এবং এই গুচ্ছ বা গ্রুপটা বা ক্লাস্টারটা আসলে দুইটা, এবং দুইটা আসলে সিরিজে রয়েছে, এটা বলা হচ্ছে। বুঝা যাচ্ছে? সো কানেকশনটা আসলে এরকম, এটা খেয়াল রাখতে হবে এটার কানেকশনটা কিভাবে হলো, ঠিক আছে? আচ্ছা এবার আসি ব্যাটারি সাইজিং, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আচ্ছা এখানে একজন প্রশ্ন করছে, আচ্ছা এখানে একজন প্রশ্ন করে নাই, আচ্ছা এটা আরেকটা জিনিস। আচ্ছা সাইজিং দা ব্যাটারি অ্যাম্পিয়ার আওয়ার, ঠিক আছে? সাইজিং দা ব্যাটারি অ্যাম্পিয়ার আওয়ার, ব্যাটারি কত অ্যাম্পিয়ার আওয়ারের হবে সেটা কিভাবে আমরা ডিসাইড করব সেটার জন্য এখানে দেখানো হয়েছে। যে দেখি আমি আগে একটু চলে যাই, আপনি যখন টোটাল অ্যাম্পিয়ার আওয়ার পেয়ে যাবেন পার ডে উইথ ব্যাটারিজ, দ্যাট মিন্স এত, সেটাই আপনাকে দিবে আসলে কত অ্যাম্পিয়ার আওয়ার দরকার, এই ভ্যালুটা আপনার লাগবে প্যারালাল যেটা ক্যালকুলেশনের সময় যেটা আপনি ইউজ করেছিলেন। সো সেটা দেখেন এই 1816 ছিল আমার অ্যাম্পিয়ার আওয়ার্স পার ডে। এখন আপনার নির্ভর করে কত দিনের আপনি অটোনমি চাচ্ছেন, মানে আপনি কি চাচ্ছেন যে এই যে এখানে লিখেছি আপনার 2 days অফ অটোনমি, মানে আপনার কোন রকম গ্রিড ছাড়া, কোন রকম সাপোর্ট ছাড়া ব্যাটারি ব্যাকআপ দিয়েই 2 দিন চলবে, বুঝাচ্ছে। সো এরকম আপনি কতদিন অটোনমি চাচ্ছেন সেটার উপরে নির্ভর করে, আমি শুরুতেই বলেছিলাম এটা কিন্তু নির্ভর করবে যে কতদিনের অটোনমি চাচ্ছেন তার উপরে আপনার ব্যাটারি সাইজ নির্ভর করবে। সো আপনি যদি 2 দিন চান একরকম, 3 দিন চাইলে আরো বেশি 3 গুণ হবে। সো এখানে আমি 3 গুণ দিয়ে একটা উদাহরণ দেখিয়েছি। সো আমার টোটাল অ্যাম্পিয়ারটাকে পার আওয়ার পার ডে কে 3 দিয়ে গুণ করেছি, 3 দিনের অটোনমি চাইছি, তার মানে আমি 3 দিন টানা জাস্ট ব্যাটারির ব্যাকআপ দিয়ে চলতে পারবো। ডিভাইড করেছি 80% এফিসিয়েন্সি দিয়ে, ব্যাটারির এফিসিয়েন্সি কত পার্সেন্ট ছিল? 80% ছিল বলেছিলাম, সেটা দিয়ে ভাগ করছি, ভাগ করার পরে 6810 অ্যাম্পিয়ার আওয়ার, ঠিক আছে? 6810 অ্যাম্পিয়ার আওয়ার আমার দরকার। তাহলে এবার আমার ব্যাটারি চুজ করতে হবে। সো এটাও একটা প্র্যাকটিক্যাল ব্যাটারি আমরা চুজ করেছি, ইন্টারস্টেট U2S 100 ফ্লাডেড লিড এসিড ব্যাটারি, যেটা নমিনাল ভোল্টেজ অবশ্যই 48 ভোল্টস হতে হবে, সিস্টেম ভোল্টেজের সাথে ম্যাচ করতে হবে 48 ভোল্টস, এটা দেখে নিব আমরা। রেটেড ক্যাপাসিটি হচ্ছে 100 অ্যাম্পিয়ার আওয়ার্স, 100 অ্যাম্পিয়ার আওয়ার্স। তাহলে আমার কয়টা ব্যাটারি লাগবে? আমার এখানে 6810 অ্যাম্পিয়ার আওয়ার দরকার, কিন্তু আমার একটা ব্যাটারি দিচ্ছে 100 অ্যাম্পিয়ার আওয়ার। সিম্পলি ভাগ করে দিলেই 6810 কে 100 দ্বারা ভাগ করলেই আমি পেয়ে যাব আমার কয়টা ব্যাটারি দরকার। 68.10, যেহেতু এটা 0.5 কম আছে তাই আমি 68টার মতো ব্যাটারি ধরে নিয়েছি।
ঠিক আছে, আমার ব্যাটারির সংখ্যা বের হয়ে গেল। স্টেপ 4 এ আমরা ব্যাটারি কয়টা সিরিজের লাগবে, কয়টা প্যারালাল লাগবে সেটা আমরা সরি ব্যাটারি প্যারালাল তো বের করেই ফেললাম কয়টা লাগবে, 68টা ব্যাটারি প্যারালাল লাগবে। এবার সিরিজে কয়টা লাগবে চিন্তা করি। সো সিস্টেমের নমিনাল ভোল্টেজ ডিভাইডেড বাই আমার ব্যাটারির নমিনাল ভোল্টেজ, যেহেতু দুটোই সেম আমি 48 রেখেছি, সিস্টেমের নমিনাল ভোল্টেজও 48, আমার ব্যাটারির নমিনাল ভোল্টেজও 48। সো 48/48 একটাই, ঠিক আছে একটাই। তাহলে মোট ব্যাটারির সংখ্যাটা কত, আগের মতোই 68 ইন্টু 1, 68টা ব্যাটারি, ঠিক আছে 68টা ব্যাটারি লাগবে আপনার। তারপর হচ্ছে চার্জ কন্ট্রোলারের সাইজ। চার্জ কন্ট্রোলারের সাইজের জন্য আসলে একটা জেনারেল সিস্টেম স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যে আমরা যে কাজটা করব, যতটা প্যারালাল মডিউল সেটা নিব, সেটার সাথে শর্ট সার্কিট কারেন্টটা গুণ করব এবং সেটাকে আমরা যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা 25% বাড়াই দিব। এটা হচ্ছে নিয়ম। সো আমার 35টা মডিউল ছিল, সেটার সাথে আমি তার শর্ট সার্কিট কারেন্টটা গুণ করেছি এবং কি করলাম, তার ভ্যালুটা 25% বাড়াই দিলাম। বাড়ানোর ফলে আমি 416 অ্যাম্পিয়ার পাইছি। সো 1.25 হচ্ছে আমার সেফটি ফ্যাক্টর। 416 অ্যাম্পিয়ারটা হচ্ছে আমার চার্জ কন্ট্রোলারের সাইজ, ঠিক আছে। এবং ফাইনালি দ্য লাস্ট ওয়ান এন্ড দ্য ভেরি ইজি এন্ড ইম্পর্টেন্ট ওয়ান, সাইজিং পিওর সাইন ওয়েভ পিভি ইনভার্টার। পিওর সাইন ওয়েভ পিভি ইনভার্টার, এটার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, 230 ভোল্ট, যেহেতু এসি গ্রিড কানেক্টেড, 50 হার্টজ হবে অবশ্যই আপনার এসি লোডের জন্য, ফ্রম 12, 24 বা 48 ভোল্ট, এই তিনটা অপশন থাকবে, অবশ্যই তিনটা থাকতে হবে কারণ আমাদের 48 ভোল্ট, ঠিক আছে। সো এটার সাইজটা কিরকম, আপনার যে টোটাল পাওয়ার কনজাম্পশন ছিল সেটাকে 25% বাড়াই দিব বা সেফটি ফ্যাক্টর দিয়ে গুণ করব, করে যেটা পাবো সেটাই হবে আসলে আপনার সাইজ অফ দ্য ইনভার্টার, ঠিক আছে। দেখেন ক্যালকুলেশনটা বুঝতে পারছেন নাকি? স্যার আমাদের যে ব্যাটারিটা 68টা, এটা কি স্যার প্যারালাল থাকবে না সিরিজে? হ্যাঁ 68টা হচ্ছে 68টা ব্যাটারি হচ্ছে প্যারালাল থাকবে। এই দেখেন এখানে 68টা ব্যাটারি, প্যারালাল নাম্বার অফ প্যারালাল ব্যাটারি ছিল 68টা, তাহলে 68টা প্যারালালে কানেক্ট করলেন, সিরিজে কয়টা, একটা, তার মানে আসলে একটাই ক্লাস্টার, ক্লাস্টার বা গ্রুপই একটা এবং সবগুলো আসলে প্যারালালই আছে, বোঝা যাচ্ছে? স্যার যদি এখানে সিরিজ থাকতো হ্যাঁ। 2, মানে 1 এর জায়গায় যদি 2 হ্যাঁ, থাকতো হ্যাঁ। তাহলে কি মডিউলের মতো কানেক্ট করতাম? রাইট রাইট রাইট, একদম হুবহু পিভি মডিউলে যেরকম কানেক্ট করেছি সেম এরকম কানেক্ট করতাম, গ্রুপ করে নিতাম, গ্রুপ করে তারপরে হচ্ছে দুইটা গ্রুপকে জাস্ট সিরিজে কানেক্ট করে দিতাম, বুঝা গেছে? আচ্ছা, জি স্যার। আচ্ছা তাহলে ক্যালকুলেশনটা কি বোঝা গেছে? কোয়াইট লেন্দি কিন্তু অনেক বড়। জি স্যার, বড় অনেক স্যার, হ্যাঁ অনেক বড়, মাথায় রাখা পসিবল মাথায় রাখাও, হ্যাঁ এটাই সব স্টুডেন্টরা এই জিনিসটাই কমপ্লেন করে। তার জন্য আমি যেই কাজটা করেছি, আমি কালকে রাতে বেলায় বসে বসে আপনাদের জন্য একটা আমি আসলে প্রিপেয়ার করেছি, হোপফুলি আপনাদের কিছুটা হলেও হেল্প করতে পারবো এই স্লাইডে। প্রিপেয়ার করাটাই দেখাইতেন স্যার। প্রিপেয়ার করাটা দেখালে আসলে ডিটেইলসটা দরকার আছে, বুঝতে পারছেন? সো পিভি সিস্টেম ডিজাইন ক্যালকুলেশন, সো পিভি সিস্টেম ক্যালকুলেশন এর মধ্যে পিভি মডিউলস যেটা দেখেন, সো আমাদের তিনটা জিনিস পিভি মডিউলের ক্যালকুলেশনে, একটা প্যারালাল পিভি মডিউল, একটা সিরিজ পিভি মডিউল, একটা টোটাল নাম্বার অফ পিভি মডিউল, নাকি? সো প্যারালাল পিভি মডিউল আপনি পাবেন টোটাল এনার্জি ওয়াট ইন আওয়ার্স, ইন ওয়াট আওয়ার্স এ বের করতে হবে, ডিভাইডেড বাই টোটাল পিক সোলার, ওই যে 7 দিয়ে যে ভাগ করছিলাম মনে পড়ে, উপরেরটা কি আমি একটু সামারি করে দেই। টোটাল এনার্জি ইন ওয়াট আওয়ার ছিল হচ্ছে আপনার একটা ফ্লোরের জন্য যে এনার্জি আওয়ারটা বের করলাম, ঠিক আছে, ওই যে 11,000 গুণ করে 11,000 সামথিং, হ্যাঁ 3টা গুণ করে, কত ঘন্টা ইউজ করতেছি, কি কয়টা ল্যাম্প ছিল, ঠিক আছে, কত ওয়াট ছিল, সবগুলো গুণ করে যেটা পাইলাম টোটাল যোগ করলাম, সেটা ছিল টোটাল ওয়াট আওয়ার। একটা ফ্লোরের জন্য 5 দিয়ে গুণ করলাম, তাহলে পুরো ফুল বিল্ডিং এর, ওই ফুল বিল্ডিং এরটা হচ্ছে আমার টোটাল ওয়াট আওয়ার। তাহলে এই স্লাইডের এই লেকচারের সাথে যদি আমি মিলাই, সেই ভ্যালুটা আমি বলে দিই আপনাদেরকে, তাহলে আপনাদের সুবিধা হবে। এই ভ্যালুটা ছিল হচ্ছে 5 দিয়ে গুণ করলাম কোথায়, এই যে এইটা, তাই না, দেখা যাচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে। সো টোটাল এনার্জি ইন ওয়াট আওয়ার ডিভাইডেড বাই টোটাল পিক সোলার, মানে টাইম, টি দিয়ে টাইম বুঝাচ্ছি, এটা হচ্ছে পিক সোলার, টাইমটা কত, 7 আওয়ার্স, ওই যে ভাগ করছিলাম, ঠিক আছে। এটা নির্ভর করবে আপনার দেশ কোথায়
কোন সিজন চলতেছে সেটার উপরে। আচ্ছা, ইনটু এফিসিয়েন্সি, এটা হচ্ছে এফিসিয়েন্সি অফ পিভি। পিভির এফিসিয়েন্সি জানি কত ধরেছিলাম আমরা, মনে পড়ে নাকি ভুলে গেছেন? 90%। গুড, মনে আছে একজনের 90%। ইনটু এফিসিয়েন্সি অফ ইনভার্টার। ইনভার্টার এফিসিয়েন্সি কত ধরেছিলাম? 80%। 80% ধরেছিলাম। তারপরে এফিসিয়েন্সি অফ ব্যাটারি, এটাও স্যার 80 ধরেছে। 80। এই এফিসিয়েন্সি অফ ইনভার্টার মনে হয় 80 না 85% ধরছিলাম, তাই না? এই যে ইনভার্টার, হ্যাঁ এই যে 85%, তাই না? হ্যাঁ, ইনভার্টারের এফিসিয়েন্সিটা 85%, 15% লস আর কি। সো ইনভার্টারের এফিসিয়েন্সিটা 0.85 বা 85%, ব্যাটারিটা ছিল 80% বা 0.80। তারপরে ভোল্টেজ, সিস্টেমের নমিনাল ভোল্টেজ কত ছিল? 24 সিস্টেমের নমিনাল ভোল্টেজ কত ছিল? 48। 48, ভেরি গুড। তারপরে কারেন্ট, কারেন্ট হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট অফ পিভি। পিভির ম্যাক্সিমাম কারেন্ট কত ছিল? কত কারেন্ট ডেলিভার করতে পারতেছিল আমাদের ওই মডিউলটা, ওই নামটা জানি কি, এই যে এটা ম্যাক্সিমাম কারেন্ট কত দেখেন তো এখানে। 8.35 রাইট, 8.35 অ্যাম্পিয়ারস হচ্ছে ম্যাক্সিমাম কারেন্টটা আপনার। সো ডিভাইডেড বাই ম্যাক্সিমাম কারেন্ট। এটা করলে আপনি দেখবেন, আমি এই ক্যালকুলেশনটা যদি আপনারা চান আমি কি করে একটা দেখাবো ক্যালকুলেটর দিয়ে? হ্যাঁ থাক স্যার, আপনি আচ্ছা, জাস্ট ওকে ওকে, এক্সপ্লেইন করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আপনারা নিজেরাই করতে পারবেন, দেখবেন যে সেম ভ্যালুটাই চলে আসবে। তারপর সিরিজে পিভি মডেল, এটা তো একদম সহজ ছিল, যে নমিনাল সিস্টেমের নমিনাল ভোল্টেজ ডিভাইড বাই পিভি নমিনাল ভোল্টেজ, ওই যেটা দুটো পাইলাম আমরা। পরবর্তীতে আমরা যে কাজটা করছি, টোটাল নাম্বার অফ পিভি বের করছি, প্যারালাল আর সিরিজের নাম্বারটা গুণ করে দিছি, বের হয়ে গেছে, তাই না? এই ছিল আপনার সহজ উপায়ে বের করা, লেন্দি না করে, ঠিক আছে? আর এটা মনে রাখার জন্য নিচে একটা আমি ছবি আসলে এঁকে দিয়েছি, এফিসিয়েন্সি, এই ছবিটা দেখে কোনটার কোন এফিসিয়েন্সি কিভাবে ভাগ হবে এটা একটু চিন্তা করে নিলেই পারবেন, এটা করতে পারবেন। খালি মাথায় রাখতে হবে টোটাল এনার্জিটা, ওয়াট আওয়ারটা আমার ফ্লোরের যে ওয়াট আওয়ারটা থাকবে সেটাকে ভাগ করতে হবে এই প্রত্যেকটা লস আর এফিসিয়েন্সি গুলো। স্যার, হ্যাঁ স্যার আমাদের এখানে তো আপনি যখন ক্যালকুলেশনের শুরুতে আমরা স্যার হচ্ছে জাস্ট লাইট লোড নিলাম একটা ফ্লোরের, সব টোটালটা যোগ করে আমরা বের করলাম। স্যার এখানে 5% এর ব্যাপারটা কোথায় গেল স্যার? ও এটা না না, হ্যাঁ এটা হচ্ছে পলিসি, কিন্তু এটা কিন্তু আমরা 5% ধরে করি নাই, আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু আমরা 5% ধরে করি নাই, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? জি স্যার, বাট মানে তাহলে রিয়েল লাইফে তাহলে আমরা কি 5 এটা ধরবো কিভাবে? রাইট, হ্যাঁ, টোটাল যে লোডটা হবে আপনার এসি টেসি সব মিলে টোটাল যে লোডটা হবে সেটার 5% নেবেন। স্যার এটা কথা ছিল স্যার। হ্যাঁ স্যার আজকে থাক নাকি? শেষ শেষ শেষ, আর 1 মিনিট 2 মিনিট লাগবে, শেষ করে ফেলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো পিভি মডিউলের ক্যালকুলেশন হয়ে গেল, এবার ব্যাটারির ক্যালকুলেশনটা খুব সহজ। ব্যাটারি প্যারালাল ব্যাটারির সূত্রটা হচ্ছে টোটাল এনার্জি ওয়াট, ওই যে আগের মতো টোটাল এনার্জিটা, ওই বড় ভ্যালুটা। এরপর আপনি কত দিন অটোনমি চান, যেমন আপনাদের এখানে 3 দিনের অটোনমি ছিল, তো 3 দিয়ে গুণ করতে হবে, ডিভাইড করতে হবে ইনভার্টারের এফিসিয়েন্সি, সিস্টেমের নমিনাল ভোল্টেজ যেটা নাকি 48, তারপর ব্যাটারির এফিসিয়েন্সি যেটা নাকি 80, এবং ইউসেজ, ব্যাটারি কত পার্সেন্ট আপনি ইউজ করতে চাচ্ছেন, ব্যাটারির কত পার্সেন্ট আপনি ইউজ করতে চাচ্ছেন। এখানে মনে হয় আছে যে ব্যাটারির আসলে আপনি 80% ইউজ করতে চাচ্ছেন, দেখেন একদম শেষের দিকে মনে হয় আছে যে এখানে আপনি ব্যাটারির 80% ইউজ, এই যে পার্সেন্ট অফ ইউজেবল ব্যাটারি ক্যাপাসিটি 80%, ব্যাটারি 80% ইউজ করতে চাচ্ছেন আপনি। সো এখানে কিন্তু 0.8 বসানো লাগবে না, এখানে আমি যেহেতু পার্সেন্ট কথা উল্লেখ করেছি, আপনি পুরো ভ্যালুটা লিখবেন, 80 লিখতে হবে এখানে, ঠিক আছে? তারপর সিরিজে কয়টা লাগবে, সিস্টেমের নমিনাল ভোল্টেজ ডিভাইডেড বাই ব্যাটারির ভোল্টেজ যেটা নাকি 1 পাইলাম, এবং ফাইনালি জাস্ট দুটো গুণ করে দিলেই হয়ে গেল, যেটা নাকি 68টা প্যারালাল ছিল আর একটা ছিল সিরিজে। একটু 19-20 আসতেই পারে, 19-20 আসলেও কোনো ফ্যাক্টর না। তারপরে অন্যান্য যেগুলো আছে ক্যালকুলেশনে, যেমন হচ্ছে চার্জ কন্ট্রোলার, খুবই সহজ, কয়টা পিভি, নাম্বার অফ হ্যাশ দিয়ে বোঝাচ্ছে নাম্বার অফ পিভি মডিউল প্যারালালে ইনটু নাম্বার অফ কারেন্ট, মানে পিভির যে শর্ট সার্কিট কারেন্ট আছে, এখানে নাম্বার দিয়ে দিছি ভুল করে, শর্ট সার্কিট কারেন্টটা পিভির
তারপরে সেটাকে সেফটি ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে, যেটা নাকি 1.25 সেফটি ফ্যাক্টর, যেটা আপনারা দেখছেন। তারপর ইনভার্টারের সাইজটা হচ্ছে টোটাল যে পাওয়ার কনজাম্পশন সেটাকে জাস্ট সেফটি ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে, যেটা নাকি 8 কিলোওয়াট ছিল সেটাকে 1.25 দিয়ে গুণ করার পরে 10 কিলোওয়াট হয়েছে। এই হলো আজকের আপনার টোটাল পিভির উপরে লেকচার। দেখেন কোনো প্রশ্ন আছে নাকি? কার কোনো প্রশ্ন আছে? স্যার সিলেবাস কি শেষ? শেষ, কমপ্লিট। স্যার আমাদের কি ফাইনাল হবে? ফাইনালটা আমরা দেখি হোপফুলি কোনো একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা ফাইনালটা নিব। এখন অ্যাসেসমেন্টের মিডিয়ামটা আপনাদের ইউনিভার্সিটি আপনাদেরকে জানাই দিবে, ঠিক আছে? ওকে স্যার এক সপ্তাহ ধরে শুনতেছি জানা দিবে ভার্সিটি ওটাই আর কি লিখিত আকারে রেডি করছে হয়তোবা সেটার জন্য। আর আসলে এখন একটা ব্যাপার কি আমি আপনাদেরকে বলি, যে এখন যে সিচুয়েশনটা আপনি যেটা ইস্যুটা বললেন যে এক সপ্তাহ ধরে শুনতেছি এরকম, সেই ক্ষেত্রে